একটা মনে রাখবো হলো স্বল্প আয়ুষ্কাল কি স্বল্প। এরপরে মনে রাখবো কি স্বপরাগী, তাই তো স্বপরাগী, এর পরপরাগায়ন হবে না, স্বপরাগী। এরপরে বউ দিয়ে একটা মনে রাখবো আমরা বড়, ফুলগুলো আকারে বড় হবে। আরেকটা কি বহু প্রকরণ, কি আছে বহু প্রকরণ। এখান থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসছে, এখানে এটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে সব জায়গা থেকে মোটামুটি কোশ্চেন আসছে আমি যেটা দেখলাম। আর এরপরে আমরা কি বলবো, এটাকে উভলিঙ্গ বলবো, তাই তো উ দিয়ে মনে রাখবো উভলিঙ্গ। আচ্ছা, তারপরে একটাই দিয়ে আমরা কি মনে রাখবো, একটাই দিয়ে মনে রাখবো এরা কি এক বর্ষজীবী হওয়া লাগবে, তাই তো এক বর্ষজীবী। এরপরে আরেকটা বাদ গেল, উ দিয়ে আরেকটা কি আছে, হ্যাঁ উর্বর, উর্বর। তাহলে এইগুলো মোটামুটি। ওয়ালাইকুম আসসালাম, বস তাহলে ওরা যেহেতু আসছে আমরা আবার একটু দেখি। তাহলে প্রথমে আমরা দুইটা জিনিস জানবো, আবিষ্কারককে আর নামকরণ কে করেন, তাই তো দুইটা আলাদা। বেটসনকে কি বলবো, উনি নামকরণ বা শব্দটি ব্যবহার করেন। আর আবিষ্কারক যদি বলে তাহলে কি বলবো, আবিষ্কারক আচ্ছা মেন্ডেল। এরপরে আসি আমরা সাত দিয়ে। সাত দিয়ে কি কি মনে রাখবো, একটা 7 বছর ধরে গবেষণা করেন 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। আর কি আছে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, ওটাও 7 ছিল। আচ্ছা, আর কয় প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করেন, 34 প্রকার। আচ্ছা, এরপরে আমরা পড়লাম কেন বেছে নেন, আরও তো অনেক ছিল, ইনি এটাকে কেন বেছে নেন মনে রাখবো কি স্বীয় বউ একটাই দিয়ে মনে রাখবো, স্বপরাগী স্বল্প। এরপরে কি কি আছে, বউ দিয়ে মনে রাখবো বড়, বহু প্রকরণ মানে ভ্যারিয়েশন আসবে। উ দিয়ে মনে রাখবো আমরা উভলিঙ্গ। এরপরে কি আছে একটাই দিয়ে, ও আচ্ছা উ দিয়ে উভলিঙ্গ আর কি উর্বর, তাই তো। আর একটাই দিয়ে মনে রাখবো কি এক বর্ষজীবী। এরপরে আসি, হ্যাঁ এখানে কয়েকটা কথা লেখা আছে খুব ইম্পর্টেন্ট। ফ্যাক্টর বলতে আমরা কি বোঝাই, ফ্যাক্টর মানে বোঝাই জিন, তাই তো। জিনটাই আবার কি, জিনটাই তো ডিএনএ, তাই তো। আচ্ছা, এরপরে আসি লোকাস। লোকাসটা কোথা থেকে আসছে জানো, লোকাসটা আসছে হলো লোকেশান থেকে, মানে জিনটা যেখানে অবস্থান করে। কি বললাম, লোকাসটা কি লোকেশান, মানে জিনটা যেখানে অবস্থান করে। আচ্ছা, এরপরে যে কথাটা আসে অ্যালিল বা অ্যালিলোমর্ফ, কাকে বলছি, সমস্ত ক্রোমোজোম, মানে একই ক্রোমোজোমের মধ্যে এই যে দুইটা যে বৈশিষ্ট্য, একটাকে আরেকটার অ্যালিল বইতে পারে। এই অ্যালিলের মধ্যে আবার দুই প্রকার হইতে পারে, তোমার প্রকটও হইতে পারে। দুইটাই যদি বড় হাতের টি দেয় এটা কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ দুইটাই প্রকট। কিন্তু একটা বড় হাতের একটা ছোট হাতের দেই, সবসময় বড় হাতেরটা কি জানি আমরা প্রকট, তাই তো। এর আগে তাইলে আমরা জেনে নেই প্রকট বলতে কি বোঝাই, বলো। প্রকট মানে কি, আমরা শক্তিশালী বুঝি না, মানে কি যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, মানে একজন আরেকজনকে বাধা দিবে, মুখ খুলতে দিবে না, তাই এইটা হলো এখানে প্রকট বৈশিষ্ট্য। আর এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা, এ যদি টল, আমরা যদি এটাকে টল হিসেবে ধরি আর এটাকে যদি আমরা স্মল হিসেবে ধরি, তাহলে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, টল বৈশিষ্ট্যটা, কারণ এটা কি প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না তাকে আমরা কি বলবো, আচ্ছা স্মল বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছি। এরপরে আসি প্রকট প্রচ্ছন্ন হোমোজাইগাস মানে একই ক্রোমোজোমের, আচ্ছা এগুলো পারবা। এরপরে আসি জিনোটাইপ আর ফিনোটাইপ বলতে আমরা কি বোঝাই, খুব ইম্পর্টেন্ট। জিনোটাইপ বলতে বোঝাই মনে করো আমার বৈশিষ্ট্য, আমার সেটা হইতে পারে আমার কালার হইতে পারে, চুলের রং, চোখের কালার, এইগুলো যে নিয়ন্ত্রণ করবে সেই হলো জিনোটাইপ। আর তোমরা বাইরে থেকে আমাকে যেমন দেখতেছো এটাকে কি বলবো, ফিনোটাইপ। দুইটা কিন্তু আলাদা জিনিস। কি বললাম, তাহলে জিনোটাইপটা কি বললাম, যেসব জিন নিয়ন্ত্রণ করতেছে, তাই তো। এই জিনদের আমরা কি বলছি জিনোটাইপ। আর ফিনোটাইপ কি বলছি, বাহ্যিক বৈশিষ্ট্য, তাই তো। এই যে বললাম না, আমি লম্বা হইতে পারি বা খাটো হইতে পারি, তারপরে তো আমার চোখের একটা কালার থাকতে পারে আলাদা, তারপর চুলের কালার থাকতে পারে, এইগুলোকে আমরা কি বলবো, ফিনোটাইপ বলবো। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি প্যারেন্টাল, এগুলো লাগে না। আচ্ছা, দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এক সংকর বা মোনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস। এটা বলতে আমরা কি বোঝাই, মোনো মানে কি এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, সেটা হইতে পারে লম্বা খাটো হইতে পারে সাদা কালো, জাস্ট দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, তখন আমরা কি বলবো, এক সংকর বলবো। তাহলে এক জোড়া বৈশিষ্ট্য হবে। আচ্ছা, এক সংকর যদি হয় সেক্ষেত্রে আমাদের F1 জনিতে আমরা কি পাবো, অনুপাতটা অবশ্যই 3:1, তাই তো। 3:1, 3 মানে কি প্রকট বৈশিষ্ট্য যেটা থাকবে ওইটা হবে 3,
আর প্রচ্ছন্ন, যেমন এখানে কি লম্বা আর খাটো নিয়ে গবেষণা করে, এখান থেকে 3 ভাগ পাই লম্বা আর 1 ভাগ পাই খাটো, তাই তো। আচ্ছা, এরপরে ডাইহাইব্রিড ক্রস, মানে বুঝতেই পারছো 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যদি কাজ করে, 2 বা ততোধিক জোড়া, বৈশিষ্ট্য নিয়ে যদি কাজ করে, তাহলে আমরা কি বলবো, ডাইহাইব্রিড ক্রস। এক্ষেত্রে আমরা অনুপাত কত পাবো বা ফিনোটাইপ 9:3:3:1। কি কি পাই লাগবে না, জাস্ট অনুপাতটা জেনে রাখো। এই চ্যাপ্টারে আরো অনেক অনুপাত আছে। আচ্ছা, এরপরে দুইটা জিনিস ভুল হয় অনেক, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। দেখো, প্যারেন্ট থেকে আমরা কি পাবো, F1, এরপরে F2 পাবো না। তাহলে তুমি F1 জনুর সাথে যদি এর পিতা মাতার কারোর সাথে ক্রস করাও, তাহলে তুমি ব্যাকে চলে যাচ্ছ না আবার। তাহলে এইটাকে মনে রাখবা কি, ব্যাক ক্রস। F1 জনুর সাথে পিতা মাতার কারো ক্রস করানো হলে সেটাকে কি বলবো, আচ্ছা ব্যাক ক্রস। আর টেস্ট ক্রসটা কিভাবে মনে রাখবা, তাইলে টেস্ট ক্রস মানে তুমি টেস্ট করে দেখবা এটা হোমোজাইগাস নাকি হেটেরোজাইগাস। তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, সাপোজ দুইটাই কিন্তু তুমি বাইরে থেকে কি দেখতে পাচ্ছ, দুইটাই লম্বা দেখতে পাচ্ছ কিন্তু, তাই তো। দুইটাই কি লম্বা না, দুইটাই লম্বা, কিন্তু তুমি তো বুঝতে পারতেছো না আসলে হোমোজাইগাস থেকে আসছে নাকি হেটেরোজাইগাস থেকে আসছে। এই কারণে আমরা কি করব, এটা মাথায় রাখতে হবে। প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে অবশ্যই মাতৃবংশের প্রচ্ছন্ন লক্ষণ থাকা লাগবে, মানে প্রকট বৈশিষ্ট্য থাকা যাবে না। এই যে প্রচ্ছন্ন লক্ষণের সাথে ক্রস করাইতে হবে। আর জিনোম বলতে আমরা কি বোঝাই বলো তো, জিনোম মানে জিনের সমষ্টিকে আমরা জিনোম বলি। জিনোম তাহলে কয়টা থাকবে, তাহলে 2টা জিনের সমষ্টি, তাই তো। 2টা জিন মিলিয়ে জিনোম, এটা মাথায় রাখবা। এরপরে যদি প্রথম সূত্র, আচ্ছা প্রথম সূত্রের কয়েকটা নাম আছে। আমি সাধারণত প্রথম সূত্রটাই পড়াই, দ্বিতীয় সূত্র লাগে না। কি দিয়ে মনে রাখবা, প্রিজম দিয়ে মনে রাখবা। প্রিজম দিয়ে কি মনে রাখবা, প্রথম সূত্র। এখানে কি কি আছে দেখো, প্রথমে আমরা কি বলছি, জ দিয়ে কি বলতে পারি, প্রথম সূত্র বলছি জনন কোষ বিশুদ্ধতার সূত্র। প দিয়ে আবার কি মনে রাখতে পারি, পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ। জ দিয়ে মনে রাখবো কি, জনন কোষ শুদ্ধতার সূত্র। আর একটা নাম পড়ছি আমরা, মনোহাইব্রিড ক্রস পড়লাম না একটু আগে, মনোহাইব্রিড ক্রস। তাহলে এই জিনিসগুলো এখানে পড়বো। আচ্ছা দেখো, প্রথম সূত্র, ব্যতিক্রমগুলো অনেকবার কোশ্চেন আসছে, খুবই ইম্পর্টেন্ট ব্যতিক্রমগুলো দেখো, প্রথম সূত্রের ব্যতিক্রম আর দ্বিতীয় সূত্রের, এবং প্রত্যেকটার উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। এর আগে তাইলে আমরা আরেকটা জিনিস জেনে নেই, পলিজিনিক ইনহেরিটেন্স বলতে আমরা কি বোঝাই, একাধিক জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তাই তো। পলিজিনিক ইনহেরিটেন্স কি বলবো, একাধিক জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এই অনুপাতটা কত, 1:4:6:4:1। যেমন কি মানুষের উচ্চতা, গাত্রবর্ণ, ওজন, চোখের বর্ণ, বুদ্ধিমত্তা, এগুলো কি একটা জিন নিয়ন্ত্রণ করবে না, এগুলো একাধিক জিন নিয়ন্ত্রণ করবে। এই কারণে এটাকে বলছি পলি, মানে একাধিক, পলিজেনিক ইনহেরিটেন্স। আচ্ছা, ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি আছে দেখো, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর লিথাল জিন। সবসময় মনে রাখবা, প্রথম সূত্রের ব্যতিক্রম যখন পড়বা 2টা জিনিস চলে আসবে, 1:2:1। একটা জিনিসই তুমি পড়ো, একটা জিনিস পরে বলছি। তাহলে অসম্পূর্ণ প্রকটতাও সেম, সমপ্রকটতা। লিথাল বলতে আমরা কি বোঝাই, লিথাল বলতে মরণ, তাই তো। লিথাল যেখানে থাকবে সেখানে মরণ, লিথাল থাকলেই মরণ পাবা, অনেক জায়গায় আছে এটা। তো এর ক্ষেত্রে তাহলে কি একটা মারা যাবে, তাই তো। এই কারণে একটা বাদ দিয়ে দিব, তখন অনুপাত কত হবে, 2:1। আচ্ছা, তাহলে লিথাল জিনের এটা পড়লাম 2:1। এরপরে দেখো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমরা দেখি, পরিপূরক জিন, এপিস্ট্যাটিক জিন, 2 প্রকার পার। এখানে আমরা কি দিয়ে মনে রাখবো, কি কি ছিল, একটা হলো 9:7 ছিল, আর একটা 13:3। মোটামুটি এই 2টা অনুপাত দিয়ে আমরা ভাগ করতে পারি। কিভাবে মনে রাখবো, প্রকট মানে বেশি না, সবসময় বলছি না শক্তিশালী, তাহলে প্রকটটা বেশি দিয়ে দাও, আর বাকি 2টাকে 9:7 দিয়ে দাও। এখানে কিন্তু 7:9 করার সুযোগ নাই, তাই তো। আচ্ছা, এরপরে কিভাবে মনে রাখবো আমরা, অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝায় বলো তো, পুরোপুরি প্রকট না, তাই তো। তার মানে কি, প্রকট হইতে গিয়ে 2টার মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। কি বলবো, 2টার মাঝামাঝি বৈশিষ্ট্য, মাঝামাঝি বৈশিষ্ট্য। আচ্ছা, মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। আর সমপ্রকটতা তাইলে আমরা কি বলবো,
দুইটাই সমানভাবে প্রকাশ পাবে, তাই তো? এক্ষেত্রে আমরা কি বলবো, যদি সংখ্যাও আসে তাহলে এইভাবেই পারবা, সমানভাবে প্রকাশ পাবে। এরপর আমরা কিভাবে মনে রাখতে পারি, উদাহরণগুলো মনে রাখবা। ওই যে ফ্লেক্স নেয় না, তুমি ছাড়া আমার সন্ধ্যা অসম্পূর্ণ, বুঝছো কি বললাম? তুমি ছাড়া আমার সন্ধ্যা অসম্পূর্ণ। পরবর্তীতে অ্যাডমিশন টাইমে গিয়ে কি করবে, দুইজনই আঘাত দেখবে, বুঝছো? অ্যাডমিশন টাইমে গিয়ে দুইজনই মারা খাবে, এইটা দিয়ে মনে রাখবা। প্রথমে ফ্লেক্স নিল, তারপর মারা খাইলো, তাহলে কিভাবে মনে রাখবো? অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি? সন্ধ্যা মালতী, তাই তো? সন্ধ্যা মালতী কি, এর বৈজ্ঞানিক নামটা জানতে হবে, কি কি বলো? আচ্ছা, মিরাবিলিস জালাপা। আচ্ছা, সমপ্রকটতা তাহলে আমরা কোথায় পাবো? আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে, তাই তো? আচ্ছা, আর লিথাল জিনের কথা যদি বলি, লিথাল জিন মানে বললাম কি, মারা যাবে, তাই তো? তাহলে এই প্রভাবকে আমরা কি বলি? লিথালিটি বলি, লিথালিটি। এটা কোন ধরনের জিন লিথাল জিন? লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন। দুইটা সত্য আছে এখানে। এই যে তোমার লিথাল জিনের ক্ষেত্রে যদি প্রকট লিথাল জিন হয়, একটা প্রকট হইতে পারে, তাহলে সে যদি হোমোজাইগাসে থাকুক বা হেটারোজাইগাসে থাকুক, দুই অবস্থায় মারা যাবে, তাই তো? কি বললাম? হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় মারা যাবে। আর যদি প্রচ্ছন্ন লিথাল জিন হয়, প্রচ্ছন্ন হইলে কি হবে? শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় মারা যাবে, এই জিনিসটা একটু জানতে হবে। আচ্ছা, লিথাল জিনের প্রভাব অনেক কিছুই আছে, আমরা এটা পড়বো পরে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কিভাবে মনে রাখা যায়? পরিপূরকটা মনে রাখবা কি দিয়ে? মিষ্টি পরি দিয়ে মনে রাখবা। কি? মিষ্টি পরি, বুঝছো? আচ্ছা, আর প্রকটের ক্ষেত্রে আমরা এই দেখো মোরগ মুরগি কিন্তু দুইটা পাইছি, দেখো একটা আন্দালুসিয়ান যেটা বলছি, সম আন্দা বলছি। আচ্ছা, পরিপূরক জিনের একটা আরেক নাম আছে, কি বলতো? সহপ্রকটতা বলে। কি বলে? নট সম, এটা কি? সহপ্রকটতা। আচ্ছা, প্রকট এপিস্টাসিসের মধ্যে আমরা কি বলছি? লেগহর্ন মোরগ মুরগির মধ্যে। আর দ্বৈত প্রচ্ছন্ন, এটা মনে রাখবা, দুইটা কি থাকে? দুইটা থাকে আমাদের কান, তাই তো? আর তাহলে এটা মনে রাখবো মুখ বধিরতা, বুঝছো? আচ্ছা, এই দিয়ে শেষ। এরপর আমরা একটু ডিটেলস পড়বো, এখান থেকে লাগবে না। এই যে তাহলে দ্বিতীয় সূত্রের যে নামগুলো আছে ওগুলো পড়ার দরকার নেই, যেহেতু প্রথম সূত্র পড়ছো প্রিজম দিয়ে, দ্বিতীয় সূত্র পড়ার দরকার নেই, একটা পড়লেই চলবে। এখানে আমরা কি বলছিলাম? মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, তাহলে এই জিনকে আমরা কি বলবো? ইন্টারমিডিয়েট জিন। কি বলবো? মাঝামাঝি মানে ইন্টারমিডিয়েট। আচ্ছা, এটা মনে রাখতে পারবা, মোটামুটি সহজ আছে। আমরা এটা পড়ে নিই। লিথাল জিনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা পড়ে ফেলছি, একটা মিউট্যান্ট জিন, প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস, আর প্রচ্ছন্ন লিথাল জিন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায়। তাহলে প্রভাব কি? আমরা বললাম না একটা মারা যাবে, তাহলে একটা মারা গেলে 1:2:1 পরিবর্তে কি হবে? অনলি 2:1 হবে। কে দেখেন? লুসিয়ান কুয়েনো, একটু মনে রাখো। আচ্ছা, এই জিনিসটা আসে, তাহলে মারা যাবে কি? 25%। দেখো একবার কিন্তু হোমোজাইগাস প্রকট লিথাল জিনে মারা গেছে, এই কারণে আর প্রচ্ছন্নতে মারা যাবে না, একটাই মারা যাবে বললাম না, এই কারণে এ কি হয়েছে? সব ভালো হয়েছে, কিন্তু এ হয়েছে কালো, বুঝছো? 11টি বলছি, এ কি দোষ করলো এটাই বুঝলাম না, একজন মারা গেল আর এ হয়ে গেল কালো, বুঝছো? লিথাল জিনের ক্ষেত্রে দুইটা সংজ্ঞা তোমার লেখা আছে, একটা হলো সেমি আর একটা সাব, তাই তো? তো তোমরা কোনটা মনে রাখবা? সেমি মনে রাখতে গেলেই মনে করো ভুল হয়ে যায়, কেন? সেমি মানে 50% বেশি, 50%-এর বেশি তো আর না, তাই তো? আমরা বলি জাস্ট 50% বলি, এই কারণে মনে রাখবা সাব দিয়ে। আমরা সাব বলতে কি বোঝাই? উপ বোঝায় না, মানে একটা ছোট্ট অংশ, তার মানে 50%-এর কম যদি, সেক্ষেত্রে আমরা কি বলবো? সাব ভাইটাল জিন। এর উদাহরণ দাও তো একটা, ড্রসোফিলা মাছের। আচ্ছা, ড্রসোফিলার লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী, তাই তো? আর সেমিলিথাল জিনের উদাহরণটা কি? হিমোফিলিয়া। আচ্ছা, হিমোফিলিয়াতে কি হয় আমরা পড়ছি কিন্তু, ব্লাডে রক্ত জমাট বাঁধে না, তাই তো? রক্ত জমাট বাঁধা না বাঁধার কারণ কি হইতে পারে? ক্লটিং ফ্যাক্টরেরই
কারা দায়ী? এরা তো স্পেসিফিকভাবে দায়ী আছে দুইটা ক্লটিং ফ্যাক্টর। কি কি? 8, 9। 8-এর নাম কি? 8-এর নাম কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বা হিমোফিলিয়া এ ছিল। আর বি যেটা, আচ্ছা ক্রিসমাস, আচ্ছা ঠিক আছে ক্রিসমাস ফ্যাক্টর, হিমোফিলিয়া বি ছিল এটা। আচ্ছা এর মধ্যে আর কি আছে? তাহলে এই উদাহরণগুলো লাগবে, বুঝছো? এখান থেকে কোশ্চেন আসে। এখানে মাথায় রাখবা তুমি যখন এইটা পড়বা, কোনটা বলছিলাম, আচ্ছা হিমোফিলিয়া যখন পড়বা, হিমোফিলিয়ার আরেকটা নাম আছে কিন্তু, সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে পড়ে এটা, তাই তো? থ্যালাসেমিয়া কি পড়বে? আমরা কিন্তু হিমোফিলিয়া থ্যালাসেমিয়া গোলায় ফেলি, তাই না? থ্যালাসেমিয়া কিন্তু না, মাথায় রাখবা থ্যালাসেমিয়া হলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। আচ্ছা এরপরে আমরা এই দুটা পড়ে ফেললাম। থ্যালাসেমিয়ার মধ্যে আরেকটা জিনিস জানা লাগে, এটা কি হয়, এখানে রক্তাল্পতা হয়, ভূমধ্যসাগরীয়। এই থ্যালাসেমিয়া কেন রক্তাল্পতা বলছে জানো? কারণ কি, হিমোগ্লোবিনের চেইন আছে, বুঝছো? হিমোগ্লোবিন বয়স্কদের ক্ষেত্রে যদি বলি বা প্রাপ্তবয়স্ক, হিমোগ্লোবিন A2 চেইন থাকে, আর বাচ্চাদের ক্ষেত্রে থাকে হিমোগ্লোবিন F চেইন, বুঝছো? এই যে A আর A2 চেইন যদি কোনো কারণে কমে যায় বা তৈরি না হয়, সেক্ষেত্রে কি হবে, হিমোগ্লোবিনটাই তৈরি হবে না, আরবিসি কমে যাবে, যার কারণে অ্যানিমিয়া হবে। আর সিকল সেল অ্যানিমিয়া, এই একটা সিকল মানে কি, আরবিসিটা কেমন হবে, কাস্তে আকৃতির হয়ে যাবে, সিকল বা কাস্তে আকৃতির। তাই এক্ষেত্রেও সেম জিনিস, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যাবে। সিস্টিক ফাইব্রোসিস, এই জিনিসটা আসলে কি, এটা তোমাদের লাগে না, এটা হলো মিউকাসটা তোমার গাঢ় হয়ে যায়, বুঝছো? মিউকাসে কি থাকে, উপকারী ব্যাকটেরিয়া থাকে, তাইলে ওইগুলো জন্মাইতে পারবে না। রেটিনোব্লাস্টোমা, রেটিনা বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, অবশ্যই চোখ। তাহলে রেটিনোব্লাস্টোমা মানে টিউমার হয়েছে, চোখের টিউমার। জাস্ট হেডলাইন পড়বা, তোমাদের এক্সট্রা দরকার নেই। ব্রাকিফ্যালাঞ্জি, এইখানে ফ্যালাঞ্জাসটা যুক্ত না, মানে ফ্যালাঞ্জাসটা কি কমে যাবে, তাই তো? যে গাট না গিট বলে না, ওই গিটটা 3টার পরিবর্তে 2টা হয়ে যাবে। আর সর্বশেষ কনজেনিটাল ইকথিওসিস, এখানে আইসের সাথে যুক্ত, আইস, তাই তো? ত্বকটা আইসের মতো হয়ে যাবে। এইগুলোই জাস্ট হেডলাইন পড়বা, এখান থেকে আমরা কি পড়বো তাইলে, হেডলাইন। এগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি। তাইলে বলো প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি আছে? আর লিথিয়াল জিন। আচ্ছা অসম্পূর্ণর উদাহরণ কি? সন্ধ্যা মালতী। আচ্ছা পার্থক্য পড়ে ফেলবা, সহজ একদম, যা যা বলছি এইটা বলা হয়নি। মোনোজেনিক ইনহেরিটেন্স আর পলিজেনিক। মোনোজেনিক মানে কি বোঝায়, একটা মাত্র জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, আর পলিজিন বলতে কি বোঝায়, একাধিক জিন। সেক্ষেত্রে উদাহরণ দিয়ে দিবা, এটা কি স্বতন্ত্র, একটা মাত্র মানে একাই না, মানে এ কি হবে, স্বতন্ত্র। আর এ হলো সংখ্যাগত সমপরিমাণ। এই 2-4টা লাইন লিখলেই হবে। আচ্ছা তাইলে এখানে আমরা প্র্যাকটিস শুরু করে দেই। দেখো প্রথমে কি বলছে, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করালে F2 জনিতে কোন ধরনের ফিনোটাইপ পাওয়া যাবে? আচ্ছা এটা তো পড়ছি। অসম্পূর্ণ প্রকটতার জন্য কি হবে এটা, দেখো তো। কোন রঙের ফুল দেখা যাবে না বলছে? লাল সাদার মিশ্রণ কখনো দেখা যাবে না। দেখা যাবে কোথায় বলো তো, 2টার মিশ্রণ। আচ্ছা এরপরে বলো। আচ্ছা এই জিনিসটা বলা হয়নি, অপরজিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাদেরকে আমরা কি বলবো? আমরা সবসময় বলছি কি, যে শক্তিশালী সে কি স্ট্যাটিক থাকবে, তাই তো? এক্ষেত্রে আমরা কি বলবো, এপি স্ট্যাটিক। আরেকভাবে মনে রাখতে পারি, যে বাধা পায় সে কি শক্তিশালী না। তো হাইপো মানে কি, সবসময় আমরা কি বলি, নেগেটিভ না, কম কম সবসময়। আর হাইপার বলতে আমরা কি বোঝাই, বেশি বেশি, তাই তো? আচ্ছা এটা দিয়ে মনে রাখতে পারবো। এরপরে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী F2 জনুতে হোমোজাইগাস টাইপের সংখ্যা সাধারণত কয়টি, কয়টা থাকতে পারে? হোমোজাইগাস মানে কি বলছে বুঝছো? তোমার যদি মনে করো আর এদিকে ছোট হাতের, তাই তো? এই টাইপ কয়টা পাওয়া যাবে? সর্বোচ্চ 2টা পাওয়া যাবে না? আচ্ছা সমপ্রকটতার ফিনোটাইপ অনুপাত কত? সম বলছে 1:2:1। কত জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে তিনি ই করেন, মূল্যায়ন করেছিলেন? 7 জোড়া। আচ্ছা এটা বলো, জীবের কোনো প্রজাতির এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোম, কি যে করছে টাইপিং করতে গিয়ে, এক সেট হ্যাপ্লয়েড ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি বলছে। আসল কথা এখানে কি বলবো, জিনোম বলবো, তাই তো? আচ্ছা লিথিয়াল জিনের ফলাফল কি হবে?
2:1 হবে। তাহলে লিথ্যাল জিনের কারণে কোন রোগ হয় বলো তো? এখানে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, রাতকানা। থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, রাতকানা, হিমোফিলিয়া। অবশ্যই এটা হবে, আমরা পড়ে আসলাম এটা। এখানে কি ছিল? সেমিলিথ্যাল ছিল, তাই তো? আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপ অনুপাত কত তুমি বলো? অসম্পূর্ণ দেখা যাচ্ছে ছোট। দেখো, দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা আমি বলে দিচ্ছি তো, তুমি বলো। অসম্পূর্ণ বলছে। এটা কোন সূত্রের ব্যতিক্রম বলো তো? প্রথম সূত্রের ব্যতিক্রম। তুমি কি 9:7 কোথায় পাইছো তুমি? এটা কোন সূত্রের ব্যতিক্রম আগে বলো? প্রথম সূত্রের না? তাহলে তো একটা জিনিসই পাবো আমরা, কি 1:2:1 না? তাহলে কি এটা ভুল হয়? আর শুধুমাত্র যদি লিথাল জিন আসে তাহলে একজন মারা যাবে, এই একটা বাদ। বুঝতে পারোনি? মনোযোগ দিতে হবে তো ক্লাসে। আর কি আছে দেখো। আচ্ছা, এই যে F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানো, তাহলে আমরা কি করব? ব্যাকে চলে যাচ্ছি না? তাহলে কি বলবো এটাকে? ব্যাক ক্রস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত তুমি বলো। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস কত বলবো? 13:3, 9:7, 1:2:1। কি বলবো বলো? আমরা কি বললাম? অনুপাত আছেই তো দুইটা, একটা 9:7, একটা 13:3। এর মধ্যে আমরা বলছি প্রকট মানে শক্তিশালী, ও পাবে 13:3, তাহলে বাকি যা থাকবে সব 9:7। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, রঙিন জিন থাকা সত্ত্বেও এই যে এখানে কি বলছে? লেঘর্ন মুরগির পালক সাদা হয় কেন? এটা কি বলবো আমরা? একটু আগে পড়ে আসলাম। কোন ধরনের বলবো? সমপ্রকটতা নাকি পরিপূরক নাকি প্রকট নাকি প্রচ্ছন্ন নাকি সম? প্রকট বলবো। প্রকট মানে কি জানো? এখানে লেঘন মোরগ মুরগির মধ্যে দুইটাই পাচ্ছি না আমরা, তাহলে কি বলতে পারি? সমপ্রকটতা। সাদা তো পাই, ওখানে কালোও তো পাই, দুইটাই পাই না? সমপ্রকটতা হবে, কিন্তু এটা ভুল করা যাবে না। প্রকট বলতে তাইলে আমি একটা কথাই বলতাম। আচ্ছা, প্রচ্ছন্ন লিথাল জিন কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটায় এটা বলো তো? লেঘন মোরগ মুরগির পালক সাদা হয় কেন? মানে এটা বলতে চাচ্ছে তোমার যে তোমার প্রকট বৈশিষ্ট্য তো আছেই, তারপরেও কেন সাদা হচ্ছে? কারণ দুইটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না। দুইটা প্রকাশ পাইলে আমরা কি বলবো? এটাকে সমপ্রকটতা বলবো না? বুঝতে পারছো? আন্দালুসিয়ানেও ছিল নাকি? শুধু হয় না। আচ্ছা ঠিক আছে, এটা অফ রাখি, এটা আমি আর একটু দেখবো, বুঝছো? এখানে করছেন একটু ভেজাল আছে। আচ্ছা দেখো, তাইলে ওটা তাইলে অফ থাকুক। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ কি বললাম আমরা? দ্বৈত কি থাকবে? বধির হয়ে যাবে, তাই তো? আচ্ছা, পরিপূরক জিনের ফিনোটাইপ অনুপাত কি? পরিপূরক জিন বলছে, আমরা কি বলছিলাম? কোন সূত্রের ব্যতিক্রম আগে বলো তো? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাইলে কি হবে? হইতে পারে এটা, হইতে পারতো বা এটা, কিন্তু হবে এটা, তাই তো? আমরা বলছি প্রকট পাইলে 13:3। আচ্ছা, এটা কি বলছে? মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটরশুটির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ছিল না? এটা হুদাই। এখানে কি হবে? গাছের বয়স। আচ্ছা, কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে? এটা আমরা পড়লাম 7 জোড়া। আচ্ছা, কত এটা? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এটা তো আগেই পড়লাম। অবশ্যই 9:7। এখানে কি বলছে? একটি বিশেষ বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা নন অ্যালিলিক জিনের সহাবস্থান, এটাকে আমরা কি বলবো? দুইটা জিনের সহাবস্থান কি বলবো বলো? দুইটা নন অ্যালিলিক জিনের সহাবস্থান করবে, এটাকে আমরা কি বলবো? অবশ্যই পরিপূরক নাকি সহপ্রকটতা? তোমরা বলো ছেলেরা, কথা বলো। ও কি ভুল বলছে নাকি ঠিক বলছে? এটুকু তো বলো। কি সবগুলো?
ও আচ্ছা, ঠিক আছে, দুইটা নন অ্যালিলিক জিন একই সাথে বসবাস করবে, তাই তো? মানে কি বলবো, পরিপূরক, এখানে সহপ্রকটতা কখনোই হবে না, তাই তো? আচ্ছা, ক্রোমোজোমের একটা নিজস্ব সত্তা আছে, এটা কি বলেন? এটা আমরা যদিও পড়াইনি। দুইজনই হবে আসলে, এখানে ভুল দেওয়া আছে, বুঝছো? দেখো পরের ইসে দেখো, এই যে বোভারিও হবে, ওখানে তোমার স্যাটনও আছে, দুইটাই হবে, এটা ডাবল অ্যান্সার হবে, এটা একটু ঠিক করে নিও, দুইজনই বলে। এরপরে কোন জিনের কারণে মোরগ মুরগির পালক সাদা হয়, তাহলে বলো। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। কেন মটর গাছ বেছে নিয়েছিলেন? আমরা কি কি পাইছিলাম? অবশ্যই স্বপরাগী পাইছিলাম, প্রথমে ছিল সিও, তাই তো? আচ্ছা, সমপ্রকটতার F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত? তোমরা কি বলবা না? দুই একজন বলতেছে কেন? আচ্ছা দেখো, দেখা যায় আরো ফেটে যাচ্ছে তো, এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো। সমপ্রকটতা বললাম, সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে কোনটা? যত বেশি থাকবে তত বেশি, এখানে কি সর্বোচ্চ না? যত বেশি থাকবে তত বেশি বৈশিষ্ট্য প্রকাশ করবে। আচ্ছা, এরপর বলো, যখন একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তাকে কি বলবো? আচ্ছা, ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস, এটা যদিও অন্য বইয়ের ইনফরমেশন, কে করেন? আরমেন। আচ্ছা, জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কি বলবো আমরা? লিথাল জিন। মৃত্যু বললেই কি লিথাল পাবো, তাই তো? পলিজিনের প্রভাব কেমন বলো তো? পুঞ্জীভূত মানে কি বোঝাচ্ছে আসলে? পলিজিন মানে একাধিক জিন অল্প অল্প কাজ করতেছে, যেহেতু একটা বৈশিষ্ট্যের উপর কাজ করতেছে, যার কারণে অল্প অল্প, কিন্তু সব মিলিয়ে একটা বড় বৈশিষ্ট্য, তাই তো? সবগুলো যোগ করলে, এই কারণে এটাকে বলছে পুঞ্জীভূত। আচ্ছা, মেন্ডেল কত প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করেছিলেন? এখানে এটা হলো প্রিন্টিং মিস্টেক হয়েছে নাকি? কয় প্রকার পড়ছিলাম আমরা? 34 না? আচ্ছা, এরপরে আমরা কি বলবো দেখো, এটা হোমোজাইগাস অবস্থায় কোন জিনের প্রভাবে মৃত্যু ঘটে? আমরা কি বলছিলাম? লিথাল জিন, তাই তো? আর সর্বশেষ ল্যাথেরাস ওডোরেটাস, মিষ্টি মোটর, এখানে কোন ধরনের প্রকটতা দেখা যাবে তাইলে? আমরা কি বলছিলাম, কিসের মধ্যে ছিল এটা? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, তাই তো? মিষ্টি পরি দিয়ে মনে রাখছিলাম, তার মানে দুইটা জিনিস আসলো, 13:3 অথবা 9:7। এক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রকারটাই 13:3, তাই তো? আচ্ছা, এরপরে আর আছে? আচ্ছা আছে। লিথাল জিনের প্রভাবে কোনটি সংঘটিত হয় বলো তো এটা? ও দেখো, দেখা যায়। লিথাল জিনের প্রভাবে কোনটি সংঘটিত হয়? লাল সবুজ বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি, কোনটা বলবো? শুধুমাত্র ছিল কি এর মধ্যে? এই জিনিসটা আসলে দুইটা হওয়া উচিত। আচ্ছা, এটা এর মধ্যে তিনটা, আবার দেখো এগুলো সেক্স লিঙ্কডের মধ্যে পড়ে, বুঝছো? থ্যালাসেমিয়া দেবা এক্ষেত্রে, থ্যালাসেমিয়া দিবা। কোন যে জিন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, যে দেয় সে শক্তিশালী না, তাহলে কি বলবো? এপি। আচ্ছা, প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে আমরা কি বলবো? জিন বলছে, তার মানে আমরা কি বলবো? জিনকে কি বলবো? জিনকে আমরা কি জিনোটাইপ বলি না? আর যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে, লম্বা নাকি খাটো, এগুলোকে আমরা কি বলবো? ফিনোটাইপ বলবো। আচ্ছা, একটি জিনের উপস্থিতিতে অন্যটির কার্যক্ষমতা হারালে তাকে আমরা কি বলবো? প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে আমরা জিনোটাইপ বলবো। যদি জিন যুগল, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ? জিনোমের কথা বলতে চাচ্ছ? না না, এগুলোর মধ্যে পড়বে না। জিন যারা নিয়ন্ত্রণ করতেছে, যে জিন, তাদেরকে আমরা কি বলবো? জিনোটাইপ। আর যদি হয় সেক্ষেত্রে তোমার যদি বাহ্যিক বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা কি বলবো? ফিনোটাইপ। অন্যটির কার্যকারিতা হারাচ্ছে, তাইলে এটাকে আমরা কি বলবো? একটি জিন আরেকটার কার্যকারিতা নষ্ট করতেছে, কি বলবো? বাধক জিন, লিথাল নাকি এপিস্ট্যাটিক? এপিস্ট্যাটিস বলবো। একই ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন জিনকে আমরা কি বলি?
এইটা বলো। একই ক্রোমোজোমের বিভিন্ন জিন, এদেরকে আমরা কি বলবো তাইলে? মাল্টিপল অ্যালিল, লিঙ্ক জিন, নাকি অ্যালিলস, নাকি এপিস্ট্যাটিক জিন, কোনটা বলবো? একই ক্রোমোজোমে অবস্থিত বিভিন্ন জিন, এদেরকে আমরা অ্যালিল বলছি না, একই ক্রোমোজোমের জিন জোড়াকে। আচ্ছা, এরপরে লিঙ্গ নির্ধারণ নীতি এখান থেকে করছেন, যদিও ওইভাবে আসেনি। আমরা একটু জানবো, পুরুষের ক্ষেত্রে আমরা কি পাই? এক্স ওয়াই, তাই তো, আর নারীদের ক্ষেত্রে এক্স এক্স। তার মানে কোনো কারণে যদি একটা এক্স ক্রোমোজোমের ক্ষতি হয়, একটাই যদি ক্ষতি হয়, তাইলে কিন্তু পুরোপুরি আক্রান্ত হবে না, তবে বাহক হইতে পারে। কি হইতে পারে? বাহক হইতে পারে। কিন্তু পুরুষের তো এক্স ক্রোমোজোম একটাই, তাহলে কি হবে? একটা আক্রান্ত হইলেই পুরুষরা আক্রান্ত হবে, এই কারণে পুরুষরা বেশি রোগে আক্রান্ত হয়, বুঝছো? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বেশি হয় কাদের? পুরুষদের। আচ্ছা, এরপরে তাহলে এক্স ক্রোমোজোম আছে একটা, আর একটা আছে ওয়াই ক্রোমোজোম, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অবশ্যই হেটারো, তাই তো, হেটারো গ্যামিট বলতে পারি। আর এক্স এক্স দুইটাই যেহেতু সেম, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হোমো। হোমো মানে কি? হোমো মানে সেম, একই, আর হেটারো মানে আলাদা। এরপর লিঙ্গ নির্ধারণ নীতি দুইটা আছে, এক্স 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 ওয়াই। এটা কাদের ঘটে আমরা মনে রাখবো? এক্স 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 ওয়াই মানুষ, তো এটা আমরা জানি, শিওর না? মানুষ। আর দুইটা জিনিস কিভাবে মাথায় রাখবো দেখো, মানুষ কি করে? মানুষই তো গাঁজা খায়, তাই তো। আচ্ছা, খারাপ মানুষ, ভালো মানুষ না, তাইলে এইভাবে মাথায় রাখবা। আরেকটা, মানুষই আবার তেল দেয় কিন্তু, তাই তো, কিছু লাভের জন্য তেল দেয়, তাহলে তেল মারে কে? মানুষ। আচ্ছা, আর এক্সট্রা একটা বাদ গেছে তোমার, ড্রসোফিলা, এটা একটু মাথায় রাখবা। এই এক্সট্রা একটাই মাথায় রাখবা, কি বললাম? ড্রসোফিলা। ড্রসোফিলা। আচ্ছা, তাহলে এক্স 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 জিরো, এখানে জিরো বলতে আসলে কি বোঝায়? জিরো বলতে বোঝায় হলো আমাদের কি? জিরো বলতে কি বোঝায়? অনুপস্থিত, তাই তো। এর ক্ষেত্রে একটা নাই, তার মানে এটা কি হইতে পারে? ও দিয়ে অনেক কিছুই তুমি মনে রাখতে পারো। সার্পো, ও আছে, এগুলো দরকার নাই। একটা জিনিস মনে রাখতে পারো, ঘাসফড়িং আর সার্পোকা প্রায় সমজাতীয় না? আর হলো এরা কি? ডিস্কো ডান্স দেয়, বুঝছো? দরকার নেই, যে কোনো একটা পার্ট পড়লে এনাফ, এখানে দুইটো পাওয়া লাগে না। এরপরে কি আছে? ওই একসাথে করা আছে, এখানে এক্স 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 জিরো মোটামুটি পারবা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য। সেক্স লিঙ্ক এর মধ্যে তিনটা মোটামুটি আলোচনা করা আছে, তাই তো। কি কি আছে? একটা হলো লাল সবুজ বর্ণান্ধতা, একটা আছে তোমার হিমোফিলিয়া, আর একটা ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। তাইলে আমরা একটু জানি লাল সবুজ বর্ণান্ধতা বলতে আমরা কি বোঝাচ্ছি তাইলে? লাল আর সবুজ বর্ণের পার্থক্য করতে পারবে না, লাল আর সবুজ বর্ণের পার্থক্য করতে পারবে না। এর জন্য একটা টেস্ট করাই, টেস্টের নাম কি বলো তো? কি করায়? ইশিহারা নাকি দিশেহারা? ইশিহারা কালার টেস্ট, তাই তো। এটা একটু লিখে নিও। এরপর হিমোফিলিয়া, মানে আমরা আগেই পড়ালাম, হিমোফিলিয়া বলতে কি বোঝায় তুমি বলো? হিমোফিলিয়া বলতে আমরা কি বলতেছি? রক্ত জমাট বাঁধবে না, তাই তো। কোন কোন ক্লটিং ফ্যাক্টরের জন্য হবে এটা? 8 9, তাই তো। 9 নাম্বার ফ্যাক্টরের নাম কি বলছি? ক্রিসমাস। আচ্ছা, এরপরে আমরা দেখব হিমোফিলিয়া নিয়ে আর এক্সট্রা কিছু লাগে না। ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, এখানে আসলে ডিএমডি বোঝায়, তাই তো। কেন বলছি? এখানে মাসেল শব্দটা চলে আসতেছে। ডিস্ট্রফি বা অ্যাট্রফি প্রায় সেম বলা যায়, কি? কমে যাওয়া, হ্রাস পাওয়া, বুঝছো? এখানে তাহলে কি মাসেলের কার্যক্ষমতা হ্রাস পাবে, বুঝতেই পারছো। এখন মাসেলের কার্যক্ষমতার জন্য দায়ী কারা? এই যে পেশি শক্ত হয়ে যাচ্ছে, দায়ী কারা বলো তো? ডিস্ট্রফিন, ঠিক আছে। মেনলি কি ওটা? প্রোটিন, তাই তো। পেশি প্রোটিন থাকে, পড়ছো না? লাস্টে লেখা আছে কয় ধরনের পেশি প্রোটিন? প্রায় 3000, তাই তো। পেশি প্রোটিন আছে। প্রায় 3000 পেশি প্রোটিন দায়ী। ডিএমডি নিয়ে আরও দুই একটা কথা লেখা আছে, যে শুরুতে যদি প্রথমেই যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে মনে করো ও স্বাভাবিক মানুষের মতো চলতে পারে, পরবর্তীতে আস্তে আস্তে কি হয়? অটিজমের দিকে চলে যায়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। রাত কানা, মানে বুঝতেই পারছো, রাত কানার জন্য দায়ী কে? রাতে দেখতে পাবে না, এটার জন্য দায়ী ভিটামিন এ না? এটা আমরা জানি। আচ্ছা, ফ্রাজাইল এক্স সিনড্রোম, এটা ওই সেম অটিজমের দিকে যাবে।
টেস্টিকুলার ফেমিনাইজেশন, এখানে কি বুঝতে পারছো, ফিমেলের দিকে যাবে, তাই তো? ফেমি থেকে মনে রাখবা ফিমেল, ওই যে পুরুষ ধীরে ধীরে নারীতে রূপান্তরিত হবে। কারা? ওই যে যারা টিকটক করে না, বুঝছো, এরাই টিকটকাররা। আচ্ছা, ওরা দেখতেই মনে করবো, ওদের দেখলেই মনে হয় একটা মেয়ে মেয়ে ভাব আছে। আচ্ছা, এরপর হাইপার ট্রাইকোসিস, হাইপার মানে বেশি বেশি, তাই তো? ট্রাইকোসিস এখানে কি আসলে, হাইপার বেশি বেশি, সারা দেহে ঘন লোম পাবো আমরা, তাই তো? এখানে কি বলছি আমরা, ঘন লোম। আচ্ছা, ঘন লোম যদি বলি, এর জন্য একটা দায়ী জিন আছে, কে বলতে পারবা? জিনের নামটা কি? এর একটা ভালো নাম আছে, হোলান্ড্রিক জিন বলে। কি জিন? হোলান্ড্রিক জিন। আরেকটা জিন আছে, আচ্ছা জিন না, আরেকটা আছে কানে লোম, যদি পাও তাহলে কি বলবা? ওয়াই ক্রোমোজোম জনিত। আমরা এগুলো যেগুলো পড়ছি এগুলো মেনলি কি, এক্স ক্রোমোজোম, প্রথম তিনটা, তাই তো? মেনলি আমরা জানবো। আর কানের লোম যদি বলি তাহলে কি, এটাও আসছে তোমার ভার্সিটিতে, কানের লোম, তাইলে ওয়াই ক্রোমোজোমাল ডিসঅর্ডার। আচ্ছা, এরপরে দেখো অপটিক অ্যাট্রফি, মানে বুঝতেই পারছো, অপটিক কথাটা বললে আমরা কি বলছিলাম, অপটিক মানে কি বোঝায়, চোখ সম্পর্কিত, তাই তো? আর আরেকটা জিনিস বলছিলাম, এই যে অ্যাট্রফি আমরা বলছিলাম, অ্যাট্রফি বা ডিস্ট্রফি মানে কি, কমে যাওয়া সবসময়, তাই তো? তার মানে দৃষ্টিশক্তি কমে যাবে। আচ্ছা, মায়োপিয়া, মায়োপিয়া যদিও তোমার 8 চ্যাপ্টারের পড়া। মায়ো মানে মনে রাখবা কি, মাইনাস, মায়ো দিয়ে কি মনে রাখবা, মাইনাস, তার মানে কোন লেন্স ইউজ করবা, মাইনাস লেন্স। কোন লেন্সের নাম বলো, উত্তল নাকি অবতল? কার ডি মাইনাস, ক্ষমতা মাইনাস কার? অবতল। একজন উত্তল বলে আর একজন অবতল, মানে একজনের হবেই। বাকিরা কই, তোমাদের পার্টনার কই? তোমাদের ব্যবস্থা নেওয়া লাগবে, ব্যবস্থা নেওয়া লাগবে দ্রুত। তাহলে অবতল লেন্স ইউজ করব। আরেকটা জিনিস, তাহলে কাছের জিনিস দেখতে পাবে না নাকি দূরের জিনিস দেখতে পাবে না? দূরের জিনিস দেখতে পাবে না। অফ টপিক যদিও, একটু জেনে রাখো, দূরের জিনিস দেখতে পাবে না। এরপর কি আছে দেখো, আমি দেখতে পাচ্ছি না, জুভেনাইল গ্লুকোমা। জুভেনাইল বলতে কি বোঝায়, এটা আমরা ঘাসফড়িং এর মধ্যে পড়বো। একটা জুভেনাইল হওয়ার মধ্যে হয় না, কিসের জন্য লাগে এটা বলো তো? জুভেনাইল বলতে বোঝায় তোমার বয়সন্ধিকাল বা তরুণ, ওই অবস্থার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, তরুণদের ক্ষেত্রে এই যে গ্লুকোমা, এই গ্লুকোমা শব্দটা কোথা থেকে আসছে জানো? ইন্ট্রাঅকুলার প্রেশার, ওগুলো চোখের জিনিস, চোখে একটা প্রেশার আছে ইন্ট্রাঅকুলার প্রেশার, ওইটা যদি বেড়ে যায় তাহলে তোমার গ্লুকোমা হয়ে থাকে, বুঝছো? এটা হলো চোখের ছানি পড়া, দরকার নেই, এটা তোমার পড়ার দরকার নেই। আর একটা জিনিস, ও আচ্ছা, ডায়াবেটিসটা তো বাদ গেল, আসল জিনিস ডায়াবেটিস। তাহলে দেখছো আমরা 4টা চ্যাপ্টারের মধ্যে 3 দিনই পাইছি কিন্তু ডায়াবেটিস, কারণ ডায়াবেটিসটা ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখো, ডায়াবেটিস ইনসিপিটাস বলছে। ইনসিপিটাস মানে কি আমরা বলছিলাম, ইনসিপিটাস মানে কি বলছিলাম, ডায়াবেটিসের ক্লাসিফিকেশন কয়টা পড়ছিলাম আমরা? 2টা বই পড়ছিলাম, তাই তো? একটা হলো মেলিটাস আর একটা ইনসিপিটাস। মেলিটাসের জন্য দায়ী কি হরমোন, কোন কারণে মেলিটাসটা হবে? মেলিটাস মানে কি আগে বলো তো, মেলিটাস মানে কি? ডায়াবেটিস মেলিটাস মানে কি আগে সেটা বলো। আমরা পড়ছি না, 3 চ্যাপ্টারেও ছিল তো। গ্লুকোজ, গ্লুকোজ, ইউরিনে আমরা কি পাবো, গ্লুকোজ পাবো, মূত্রে গ্লুকোজ। আর গ্লুকোজের জন্য দায়ী কি হবে, অবশ্যই কি ইনসুলিন না? কারণ আমরা কি বলছি, ইনসুলিন কি গ্লুকোজের পরিমাণ কমায়, কোনো কারণে যদি তোমার ইনসুলিনই কমে যাবে তখন কি হবে, গ্লুকোজটা বেড়ে যাবে। আর একটা ডিআই, ডায়াবেটিস ইনসিপিটাস, এর জন্য দায়ী কি হবে, এটা আগে কি বলো, এটা হলো বহুমূত্র, তাই তো? কেমন বহুমূত্রটা, কেমন? 2.5, কোথাও কোথাও দেওয়া আছে 2.5 লিটারের বেশি, বা কোথাও দেওয়া আছে 3 লিটারের বেশি যদি মূত্র ত্যাগ হয়, কখন, দৈনিক, পার ডে, তখন আমরা কি বলবো এটাকে, ডায়াবেটিস ইনসিপিটাস বলবো।
তাহলে বহুমূত্র আসলে এখানে আমাদের ডাইউরেসিস কথাটা চলে আসবে না, তার মানে এখানে দায়ী কে থাকবে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা কমে যাচ্ছে এই কারণে, এই জিনিসটা একটু জানতে হবে, যেহেতু অনেক জায়গায় আসছে এই কারণে। এটা লাগবে না, নিচে যা যা আছে হিমোফিলিয়ার প্রকারভেদ আমরা পড়ে ফেলছি, এত এক্সট্রা জিনিস লাগবে না। লাল সবুজ বর্ণান্ধতাও পড়ে ফেলছি, নাম টাম দরকার নেই একদমই। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এক্স ক্রোমোজোমাল। কোশ্চেন কোনটা আসবে জানো তোমার এখান থেকে? এই যে বর্ণান্ধ পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে দিলে কি হবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এটাই দেখো। আচ্ছা আমরা নতুন পেজে যাই তো। সাপোজ ভাবো যে বর্ণান্ধ পুরুষ, মানে আমরা কি নিব? এক্স এই সমস্যা, তাই তো? স্বাভাবিক মহিলার বিয়ে হলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাইতে পারি? এই যে একটা মেয়ে পাচ্ছে, কি হয়েছে দেখো তো, পুরুষ ছিল বর্ণান্ধ, তাই তো, আর মেয়ে ছিল বা স্ত্রী ছিল স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা কি পাইলাম? যে দুইটা মেয়ের মধ্যে দুইটাই দেখো বাহক হয়ে গেছে, তাই তো, একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হয়েছে, মানে দুইটাই বাহক। এখন কোশ্চেনটা কি কি আসতে পারে দেখো, কত পার্সেন্ট সন্তান সুস্থ, এটা আসতে পারে না? কত পার্সেন্ট সন্তান অসুস্থ, কত পার্সেন্ট কন্যা সন্তান হইতে পারে সুস্থ, বা আরেকটা আসতে পারে অসুস্থ। অসুস্থ। আর কি আসতে পারে সর্বশেষ? কত পার্সেন্ট পুত্র সন্তান সুস্থ বা অসুস্থ। তাহলে কিভাবে আমরা ই করবো? এখানে আমরা যদি দেখি সবাই কিন্তু সুস্থ, বাহক মানে কিন্তু অসুস্থ না, ও জাস্ট একটা ক্রোমোজোম আক্রান্ত হয়েছে, মানে ও পুরোপুরি সুস্থ। তাহলে কি বলবো? কত পার্সেন্ট সুস্থ বলবো? সন্তান বলছে মানে সবাই, চারজনের চারজনই সুস্থ, মানে কি 100% না সুস্থ। কত পার্সেন্ট কন্যা সন্তান সুস্থ? সেক্ষেত্রেও সেম, কন্যা সন্তান আছে কি দুইজন, দুইজনই সুস্থ, সেক্ষেত্রেও কি হবে 100%। একটু লিখে নিও, এই দিয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ আসতে পারে। এরপরে কি আসতে পারে? কত পার্সেন্ট পুত্র সন্তান সুস্থ, এটাও কি 100%। এরপর বলবে কত পার্সেন্ট কন্যা সন্তান বাহক, এটা না বলে বলতে পারে, আচ্ছা প্রথমে বলতে পারে কি কত পার্সেন্ট সন্তান বাহক, তার মানে কি চারজনের মধ্যে দুইজন বাহক না, মানে কত পার্সেন্ট বলবো আমরা? 50% বাহক। বুঝতে পারছো তোমরা? কত পার্সেন্ট বাহক বললাম? 50% বাহক। এরপর কি বলতে পারে? কত পার্সেন্ট কন্যা সন্তান বাহক, দুইজন কন্যা দুইজনই বাহক, তার মানে কি এক্ষেত্রে কি বলবো? 100% বাহক। বলতে পারে কত পার্সেন্ট অসুস্থ, এখানে 0% অসুস্থ, আমরা তো দেখতে পাচ্ছি না, তাই তো। এই টাইপের ম্যাথ আসতে পারে এবং অনেকগুলো পাবা। আর কি আসতে পারে? আরেকটা টাইপ করি আমরা, ধরো তাইলে বাহক মহিলা, এটা তোমরা করবা কিন্তু, বাহক মহিলা এর সাথে স্বাভাবিক পুরুষ। আচ্ছা সেক্ষেত্রে কত পার্সেন্ট পুত্র সন্তান সুস্থ বের করো তো তোমরা। এক্ষেত্রে দুইটা জিনিস বের করো, একটা হলো কত পার্সেন্ট পুত্র সুস্থ, আর কত পার্সেন্ট সন্তান সুস্থ, এই দুইটা জিনিস বের করো তো। বের করছো? আমরা কি বলছিলাম, সরি ভুল হচ্ছে মেবি।
বাহক মহিলা নিয়েছিলাম, তাই তো, আর পুরুষ ছিল সুস্থ। এক্স প্রাইম এক্স 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 আচ্ছা আচ্ছা সরি, ভুল হচ্ছে। আচ্ছা দেখো, ভালো কথা, এটা আমরা নেব এক্স প্রাইম ওয়াই, আগে নিয়ে নিই। এরপরে তাহলে আমাদের কোশ্চেন কি ছিল, কত পার্সেন্ট পুত্র সন্তান সুস্থ। তাহলে পুত্র সন্তান কয়টা আছে, দুইটা আছে না, এর মধ্যে আমাদের সুস্থ হবে এই যে একটা এক্স প্রাইম আছে, মানে এখানে একটা এক্স প্রাইম থাকবে, মানে এ কি অবশ্যই কি বর্ণান্ত হয়, যদি বর্ণান্ততার জিন থাকে। তাহলে একটা পাইলাম, আরেকটা পুত্র সন্তান কি ও সুস্থ না, তাহলে আমরা কি বলবো কত পার্সেন্ট পুত্র সন্তান বলছে, মানে দুইজনের মধ্যে একজন, মানে কত বলবো এটা 50% বলবো। কত পার্সেন্ট সন্তান সুস্থ যদি বলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সন্তান আছে 4টা, এর মধ্যে সুস্থ কয়জন, 3জনই সুস্থ, একজন মাত্র আক্রান্ত, তাই তো, তার মানে 4-এ 1 বলতে কত পার্সেন্ট বলবো, 2জন হয়নি তো, কোনটা বলছো 2জন তুমি, কন্যা সন্তান, ও তো বাহক, ও তো সুস্থ, কি বললাম, কারণ ওর আরেকটা ক্রোমোজোম কি ইনট্যাক্ট আছে না, ভালো আছে না, তাহলে কি একে তো অসুস্থ আমরা বলতে পারছি না। মেয়েদের ক্ষেত্রে 2টা ক্রোমোজোমে আক্রান্ত হওয়া লাগবে, সেক্ষেত্রে আমরা বলবো অসুস্থ। এটা ক্লিয়ার, সবার সবার ক্লিয়ার, বুঝতে পারছো, তাহলে কেন হলো 75%। আচ্ছা এরপরে দেখো হিমোফিলিয়া পড়াইছি, এগুলো মোটামুটি পড়ালাম, হাইপারট্রাইকোসিস, ফ্রাজাইল এক্স সিন্ড্রোম, হ্যাঁ এগুলো পড়ানো হয়েছে। ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, এটাও মোটামুটি পড়ানো হয়েছে আমাদের। তাহলে কোশ্চেন সলভ করো, এই জিনিসটা দেখো, প্রথম কোশ্চেন, দেখো দেখা যায় আরেকটু, ঠিক আছে। আচ্ছা প্রথম কোশ্চেনটা পড়ো, স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিক মহিলার বিয়ে হলো, তাহলে পুরুষ ছিল কি স্বাভাবিক, মানে আমরা তাহলে XY ধরে নিলাম, আর হিমোফিলিক মহিলা মানে কি বোঝাচ্ছে বলো তো, হিমোফিলিক কিন্তু মানে 2টাই আক্রান্ত, তাই তো। আচ্ছা বিয়ে হইলে কত শতাংশ কন্যা সন্তান হিমোফিলিক হবে, তাহলে আগে আমরা কন্যা সন্তান বের করে ফেলি। আচ্ছা আদৌ কি আছে কেউ কি হিমোফিলিক, হিমোফিলিক না কিন্তু, তার মানে কি বলবো আমরা 0%। বাহক হবে কত পার্সেন্ট সন্তান, কত পার্সেন্ট সন্তান বাহক হবে 50%, তাই তো। আচ্ছা এরপরে দেখো স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়া রোগের বাহক, এখানে কি বলছে বাহক বলছে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা XY আর একটা, কোশ্চেনটা কি তাইলে কত শতভাগ পুত্র সন্তান হিমোফিলিক হবে, তাহলে বের করে ফেলো এটা। কি পাইলাম দেখো, কত শতাংশ পুত্র সন্তান, তাইলে তোমার আগে আলাদা করে দিছে পুত্র সন্তান নাও, তাইলে অনলি পুত্র সন্তান নেওয়া লাগবে এখানে, তাই তো। এক্ষেত্রে আমাদের কি একটা আক্রান্ত হবে না, আমরা দেখতে পাচ্ছি, তাহলে কত পার্সেন্ট বলবো, এটা উত্তর নয়, এখানে 50% হবে, বুঝছো। আচ্ছা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার 9, আমরা কি কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম তোমার বর্ণান্ধতা লাল সবুজ, হিমোফিলিয়ার মধ্যেই তো ছিল ক্রিসমাস, তাই তো, তাইলে মুখ বধিরতা। ঘাসফড়িংয়ের লিঙ্গ নির্ধারণ নীতি কোনটি, XX X0। সেক্স লিঙ্কড জিনের উদাহরণ 9 বলছে, তুমি বলো কি বলবো, এটা দেখা যায় বলো তাইলে কোনটা, সেক্স লিঙ্কড জিনের উদাহরণ 9, আমরা কি কি পড়ছিলাম, বর্ণান্ধতা পড়ছিলাম,
জুভেনাইল গ্লুকোমা পড়ছিলাম, মায়োপিয়াও পড়ছিলাম। তাহলে কোনটা নয়? মায়োকার্ডিয়াল ডিজঅর্ডার। এগুলো কি? মায়োকার্ডিয়াল ইনফেকশন পড়ছি না আমরা, হার্ট অ্যাটাক, এগুলো তো এক্স ক্রোমোজোমের কোনো জড়িত না। আচ্ছা, এক্স জিন নিয়ন্ত্রিত নয়, এটাও আমরা পড়ে ফেলছি কিন্তু, দেখো আগেই পড়ে ফেলছি। কানের লোম, তাই তো? আচ্ছা, সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি, এটাকে আমরা কি বলি? কি বলি? হাইপার হয়ে যাবে আমরা, হাইপার, হ্যাঁ হ্যাঁ, হাইপার। আচ্ছা, এরপরে আমরা এবিও ব্লাড গ্রুপকে নামকরণ করেন ল্যান্ড স্টেইনার, তাই তো? কার্ল ল্যান্ড স্টেইনার, এটা প্রথমে জানবো। কত সালটা একদমই দরকার নেই। তাহলে এবিও ব্লাড গ্রুপটা আমরা কিসের উপর ভিত্তি করে করছি বলো তো? প্রথমে যাব আমরা আরবিসিতে যাব, তাই তো? আরবিসিতে কি থাকে? আরবিসিতে থাকে অ্যান্টিজেন, তাই তো? এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, নট অ্যান্টিবডি। অ্যান্টিবডি কোথায় থাকে বলো তো? আমরা পড়ে আসছি কিন্তু ডাব্লিউবিসিতে। কোথায় পড়ছিলাম আমরা অ্যান্টিবডি? সহজ জিনিস তো, প্লাজমায় বলো, ইমিউনোগ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন, অ্যান্টিবডি সব সেম নাম বলছিলাম না? তাহলে কার উপর ভিত্তি করে? এখান থেকে দুইটা কোশ্চেন আসবে, যে ব্লাড গ্রুপিং এর জন্য দায়ীকে, এটা আমরা রক্ত চ্যাপ্টারে পড়ে আসছি, ব্লাড গ্রুপিং এর জন্য দায়ীকে আরবিসি আর অ্যান্টিজেন, তাই তো? আচ্ছা, এখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে করছি? এ ব্লাড গ্রুপ যদি হয় তার মানে আমাদের অ্যান্টিবডি কি হবে আর অ্যান্টিজেন কি হবে আমরা মাথায় রাখবো, যেটাই ব্লাড গ্রুপ ওইটাই অ্যান্টিজেন, তাই তো? এটা আমরা জানি। তাহলে অ্যান্টিজেন হবে সেটাই, তাহলে অ্যান্টিবডি হবে আর কি অ্যান্টি, বিপরীত। তার মানে আমরা কি দিব? অ্যান্টিবডি অবশ্যই কি বি হবে। বি ব্লাড গ্রুপ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এ নিব। আর অ্যান্টিবডি কি হবে তাইলে তার? ও সরি, হ্যাঁ। আর তাহলে অ্যান্টিবডি সেক্ষেত্রে কি নিব? তার বিপরীত। আচ্ছা, এরপরে অ্যান্টিজেন নাই কার? জিরো মানেই তো অ্যান্টিজেন নাই। জিরো কেন বলছি আমরা? জিরো বলছি কারণ অ্যান্টিজেন নাই। তাহলে অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডিও কি থাকবে না এমন? অবশ্যই থাকবে, দুইটাই থাকবে, তাই তো? অ্যান্টিবডি এ বি দুইটাই থাকবে। আর সর্বশেষ বাদ যায় আমাদের কি? এ বি। এ বির ক্ষেত্রে আমরা কি বলবো? এ বি এর ক্ষেত্রে আমরা এদের অ্যান্টিজেন থাকবে কিন্তু কি থাকবে না? অ্যান্টিবডি থাকবে না। মানে কি? ও এর উল্টা এ বি, তাই তো? এক্ষেত্রে আমাদের তাহলে কি কি থাকবে? অ্যান্টিজেন, অ্যান্টিবডি কি থাকবে? নাই। এরপরে কত পার্সেন্ট কিভাবে মনে রাখবো? সহজ, এটা মনে রাখতে হবে কি? এ মানে এক, এক মনে রাখবা, একের পরে কি 2 3, বুঝছো? মানে 23%। তাহলে বিটা এর অ্যান্টি, তার মানে আমরা কি দেবো? উল্টাই দেবো। 23-এর উল্টাই দিলে কত পাই? 32। সব থেকে বেশি ব্লাড গ্রুপ থাকে কার? ও, তাই তো? ও কত পার্সেন্ট? এটা এক্সট্রা মুখস্থ করতে হবে, 37। তাহলে বাকি যেটা থাকবে সেটা কি? এ বি। তাহলে দুইটা আমরা এমনিই পারবো কি? এ হলো 1 2 3, উল্টাই যাবে 37। আর সর্বশেষ আমরা কি পড়বো? এই যে সর্বশেষ যেটা থাকে সেটা হলো এবি। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, রিটেন কোশ্চেন আসবে কিন্তু, বুঝছো? অ্যান্টিজেনের একটা নাম এখানে দেওয়া আছে, দেখো অ্যান্টিজেন, এই লাস্টে জেন থাকবে, অ্যাগ্লুটিনোজেন, বুঝছো? এটুকু একটু দেখে রাখো। এবিও ব্লাড গ্রুপের ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো লাগবে না। এবিও ব্লাড গ্রুপ 3টা অ্যালিল রয়েছে, এল এ, এল বি, এল জিরো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা কি পড়বো এখান থেকে? এগুলো লাগবে না। আচ্ছা, যে আরএইচ ফ্যাক্টর আবিষ্কারক কারা? 2 জন কিন্তু এখানে। কার্ল ল্যান্ড স্টেইনার তো আছেনই, এক্সট্রা কে আসবে? উইনার। এক্সট্রা উইনারটা মাথায় রাখবা, এক্সট্রা উইনার। আচ্ছা, এরপরে আসি আরএইচ পজিটিভ। তাইলে আরএইচ লোহিত রক্তকণিকায় যদি আমাদের আরএইচটা থাকে তাইলে আমরা বলবো পজিটিভ, না থাকলে বলবো নেগেটিভ। এগুলো ইম্পর্টেন্ট কথা না। লাগবে কোনটা? এই যে 6টি অ্যান্টিজেনের সমষ্টি। কি কি অ্যান্টিজেন আছে একটু আমরা দেখি, খুব ইম্পর্টেন্ট এবং সহজ। 3টা থাকতে পারে, 3টা 6টা, তাই তো? বড় হাতের ছোট হাতের হইতে পারে। এটা লিখে নিও, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। এখান কথা হলো 3টা থাকতে পারে, তাই তো? এর মধ্যে যে কোনো 3টা থাকবে। কোন 3টা থাকবে সবসময় মাথায় রাখবা। ছোট বড় যে যা খুশি ইচ্ছা থাকতে পারে, একই জিনিস 2টা থাকবে না। কি বললাম? এখানে ট্রিক্সটা হলো একই জিনিস 2টা থাকবে না।
একই জিনিস দুইটা থাকবে না। তাহলে কোশ্চেন কেমন আসবে, দিয়ে দিবে কোনটি সম্ভব বা কোনটি সম্ভব নয়। এবার বলবে যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়, তাইলে বলবা লাস্টের জন তুমি বলো কোনটি সম্ভব বা কোনটি সম্ভব নয়। কোনগুলো সম্ভব বলো তো? আমি কি বলছিলাম সেটা বলো। একই জিনিস দুইটা হবে না, তাহলে দেখো দুইটা নয়। একই জিনিস আছে কোথায়? শুধুমাত্র 1 নম্বরে আছে। তাহলে কোনটি সম্ভব নয়? 1 নাম্বার। এটা বুঝতে পারছো? এই কোশ্চেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আসে। তাহলে কি হইতে পারে? মিসম্যাচ ব্লাড গ্রুপিং বলে একটা কথা। আচ্ছা, আমরা তো মেইন জিনিসই পড়াইনি। এই তো এই জিনিসটাই তো পড়ানো হয়নি, কাকে দিতে পারবে আর কার থেকে নিতে পারবে, তাই তো? দেখো তাহলে আমাদের ব্লাড গ্রুপ ধরো এ আছে, একটা লিখলাম আমরা দিতে পারে, এটা অনেক সহজ, দিতে পারে, আর একটা হলো নিতে পারে। আমরা আগে ছোটবেলায় যেটা পড়ছিলাম ওখানে অনেক ঝামেলা ছিল না, ওকে দিতে পারবে, কে কাকে পারবে, প্লাস পজিটিভ নেগেটিভের কোনো বিষয় ছিল না, বুঝছো? এখানে এসে আসছে। আমরা দুইটা জিনিস তাহলে এটা জানার আগে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। একটা কি মাথায় রাখবো? একটা হলো ও কি সবাইকে দিবে, তাই তো? ওটা আমরা পরে আসি একটু। আরেকটা জিনিস আমরা কি জানি, এ বি হলো সবার থেকে নিবে, লজ্জা নাই, বুঝছো? এর কোনো লজ্জাপদ্দা নাই। আচ্ছা, এই দুইটা জিনিস মাথায় রাখবো। এই দুইটা জিনিস মাথায় রাখলে আগে হয়ে যায়, তো এখন হয় না। আমরা সিম্পলি যদি তাইলে বলি এ ব্লাড গ্রুপ, আরেকটা জিনিস আমি তো সমগোত্রীয় থেকে অবশ্যই নিব, এটা আমরা জানি। আমার ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে আমি কার থেকে নিব? অবশ্যই এ থেকে নিতে পারবো। আরেকটা জিনিস সবাই দিয়ে বেড়ায়, তাই তো? পীর মানুষ, শেখে ও। আর এ কাকে দিতে পারবে? ওই একটা ওই ইয়ে আছে তোমার, লোভিকে আছে, লজ্জা নাই, এ বিকে তো দিবেই। আরেকটা কাকে দিতে পারে? অবশ্যই একে দিতে পারবে। স্বাভাবিক নিয়মে এটা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এই নিয়মে করলে হবে না। তোমার কথা আসবে এ পজিটিভ কাকে দিতে পারবে, এ নেগেটিভ কাকে দিতে পারবে। তাহলে এখানে আমরা কি মাথায় রাখবো? এখানে আরেকটা সূত্র সবসময় মাথায় রাখবা, নেগেটিভ পজিটিভকে দিতে পারবে। নেগেটিভ কাকে দিতে পারবে? এটা একটু লিখে রাখো, দিতে পারে। কিন্তু পজিটিভ কখনো নেগেটিভকে দিবে না। দিবে না, তাই তো? আবার পজিটিভ কাকে দিবে? আমরা তো বলছি সমগোত্রীয়কে তো অবশ্যই দিবে। তার মানে এই হিসেবে নেগেটিভ সমগোত্রীয়কে দিচ্ছে, নেগেটিভকে আবার পজিটিভকেও দিচ্ছে, তাই তো? এরা হলো এক্সট্রা সুবিধা দিচ্ছে। তাহলে এ পজিটিভ আমরা যদি বলি কাকে কাকে দিতে পারবে, আমরা আগেই লিখে ফেলবো কি? আগে এ পজিটিভটাই লিখে ফেলবো, তারপরে কোনটাকে দিতে পারবে? এ তো নিবেই, এ বি পজিটিভ। নেগেটিভকে দেখার কোনো সম্ভাবনা নাই। এরপরে দেখো কার কার থেকে নিতে পারবে। তাইলে আমরা বললাম আগেই সমগোত্রীয় আসবে, পজিটিভ আসবে, ওর সমগোত্রীয়, তাইলে পজিটিভ যেহেতু আছে ও পজিটিভও আসবে, তাই তো? এরপর আমরা এক্সট্রা একটা কথা লিখছি, দেখো নেগেটিভ পজিটিভকে দিতে পারবে, তাহলে ও কার থেকে নিতে পারবে? আর এ নেগেটিভ থেকেও পারবে, আবার ও নেগেটিভ থেকেও পারবে। এটা ক্লিয়ার? তাইলে আমরা যদি বলি এরপরে দেখো এ নেগেটিভের কথা যদি বলি, এবার তোমরাই বলো কাকে কাকে দিতে পারবে? অবশ্যই আগে নেগেটিভকে দিবে, এই দুইটা নেগেটিভকেই দিল। আর কাকে কাকে দিতে পারে? নেগেটিভ কি পজিটিভকেও দিতে পারে, আমরা বললাম। তার মানে পারবে এ পজিটিভকে আর এ বি পজিটিভকে পারবে।
তাইলে বলো, তুমি বলো, তাহলে কার থেকে নিতে পারবে এ নেগেটিভ? কার কার থেকে নিবে ও? আকাশ থেকে পড়লে মনে হলো। তাইলে কার থেকে নিতে পারবে? আমরা কি বললাম, প্রথমে ও নিজের লোক থেকে নিবে না, তাহলে কার থেকে নিবে? আর ও নেগেটিভ থেকে নিবে। বি এর কথা যদি আমরা বলি, বি পজিটিভ, সবসময় কি পজিটিভ থাকবে, বুঝছো? বি পজিটিভ, তাহলে কার থেকে নিবে? অবশ্যই, আচ্ছা দিতে পারে লিখছে, তাহলে কাকে দিতে পারবে? অবশ্যই পজিটিভকে দিতে পারবে, আর একজন তো আছেই, তাই তো? লজ্জা পদ্মা কিছু নাই, ওকে দিতে পারবে। আর কার থেকে নিতে পারবে তাইলে? নিজের লোক থেকে নিতে পারবে, পজিটিভ থেকে নিতে পারবে, আর নেগেটিভ তো ফ্রি, তাই তো? বি নেগেটিভটা আশা করি পারবা। আমরা এ বিতে চলে যাব। এ বি পজিটিভ যদি বলি, তাহলে ও কাকে কাকে দিতে পারবে? ও কাউকে দিবে না, কিপটা মানুষ, তাই তো? কাকে দিবে তাইলে? পজিটিভকে দিবে। আর কাউকে দিবে? নেগেটিভকে দিবে? কখনোই দিবে না। তাই নিতে পারবে কার থেকে? সবার থেকে, মানে লজ্জা নাই, বুঝছো? কাউকে দিবে না কিন্তু সবার থেকে নিবে। তাহলে দেখো, পজিটিভ থেকে নিল, নেগেটিভ থেকে নিল, আর কার থেকে নিতে পারে? সবার থেকে নিবে, তাই তো? যারা আছে পজিটিভ নেগেটিভ, মানে কি? তাহলে আমরা বলবো সার্বজনীন রক্তগ্রহীতাকে আর রক্তদাতাকে। তাহলে এই জিনিসটা এ বি পজিটিভকে আমরা কি বলবো? সার্বজনীন। আগে আমরা পড়লে ওই এ বি দিয়েই মনে রাখতাম। সার্বজনীন কি বলবো, গ্রহীতা নাকি দাতা? গ্রহীতা। সর্বশেষ যদি আমরা ওতে আসি, ও পজিটিভ, ও নেগেটিভ। এই যে সব থেকে বিরল রক্ত যদি বলি, ও নেগেটিভ। কারো আছে নাকি এর মধ্যে? ও নেগেটিভ কারো নাই না, খুবই কম পাওয়া যায়। আমাদের মেডিকেলেই আছে মনে হয় একজনের। তা ওরাই শুধু খোঁজাখুঁজি করে, ব্লাড লাগলেই ওরে খোঁজে, আর ও ফোন অফ করে রাখে, ভাই আমি অসুস্থ। আচ্ছা, ও পজিটিভ। পজিটিভ কাকে দিবে? আমরা জানি পজিটিভকেই দিবে, তাহলে ও পজিটিভকে দিবে। ও তো সবাইকেই দেয়, তাই তো? আবার নিবে কার থেকে? ও ও পজিটিভ বলছে, অবশ্যই ও পজিটিভ নিবে। আর কারো থেকে নিতে পারে? আচ্ছা, যেহেতু আমরা কি বললাম, নেগেটিভ পজিটিভকে দিতে পারবে, তাই তো? আচ্ছা, নেগেটিভের কথা যদি আমরা আসি, কাকে দিবে নেগেটিভ? সবাইকে দিবে, কারণ আমরা কি বলছি, নেগেটিভ পজিটিভকে দিতে পারে, তাই তো? আচ্ছা, ও নেগেটিভ, ও পজিটিভ, যা যা আছে সবাই। নেগেটিভের সমস্যাটা কোথায় দেখো? ও তো দিল সবাইকে, ও নিবে কার থেকে? খুবই কষ্ট ওর মনে, ও নেগেটিভ, বুঝছো? তাহলে সার্বজনীন কি বলবো, ও নেগেটিভকে ইউনিভার্সাল ডোনার বলা হয় এটাকে। এটুকু ক্লিয়ার? ইউনিভার্সাল ডোনার বলছে। সর্বশেষ এটুকু আমরা যে পড়ালাম, এটার উদ্দেশ্যটা কি আসলে জানো? এটা পড়ানোর উদ্দেশ্যটা কি? যে হুটহাট তোমার মনে করো এমার্জেন্সি ব্লাড লাগলো, 10 মিনিটের মধ্যে ব্লাড লাগবে, তুমি তখন হুট করে কি আনতে যে তোমার একটা বন্ধু থেকে নিবা? না, অবশ্যই না, আগে তার ব্লাড গ্রুপটা তোমার জেনে নেওয়া লাগবে। তার থেকে শখ বিষয় কি, এতগুলো পড়লাম না, সব ভুয়া, বুঝছো? মানে কি, এ পজিটিভ তোমার ওই যে এ পজিটিভ থেকেই নিবে, এ পজিটিভকেই দিবে। ব্লাডের হসপিটালে কখনো এই কাজ করা হয় না যে এ পজিটিভ আসে তোমার এবিকে দিবে, ও দরকার নেই, তোর গোনার টাইম নাই, আমি এ পজিটিভকে দিব। না হলে কি সমস্যাটা কী হবে তাইলে? সমস্যা কী হবে? এটাকে বলছি আমরা মিসম্যাচ ট্রান্সফিউশন বলছি। অ্যান্টিবডি তৈরি হয়ে ওইদিকে রক্ত সঞ্চালনের জটিলতা হতে পারে একটা,
কারণ কি আরএইচ পজিটিভ কি একটা প্রকট বৈশিষ্ট্য, আর একটা হইতে পারে গর্ভধারণজনিত জটিলতা। এর মধ্যে কি আছে? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ওই ফিটাল অবস্থায় অপরিণত গর্ভপাত ঘটবে। এরিথ্রোব্লাস্টোসিস মানে কি বলছে জানো? এরিথ্রোব্লাস্ট আমরা কাকে বলছি বলো তো? আরবিসি থেকে কখন বলছি? ব্লাস্ট থেকে কি তৈরি হয়? সাইট তৈরি হবে না? ওর তো সাইট পর্যন্ত তৈরি হইতেই পারতেছে না, তার আগেই তোমার অ্যান্টিবডি কি ধ্বংস করে দিচ্ছে, যার কারণে এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট তৈরি হতে পারতেছে না, এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, বুঝছো? প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এরিথ্রোব্লাস্ট যদি তৈরি হয়, এরিথ্রোসাইট তৈরি হলো না, মানে আলটিমেটলি কি হলো? আরবিসিটাই কমে গেল। আরবিসি কমে গেলে আমরা কি বলবো? এখানে প্রচণ্ড রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা বা এনিমিয়া বলবো। তার সাথে আমরা কি বলছি? ওখানে হিমোগ্লোবিনটা তোমার ওইভাবে ভাঙবে না, হিমোগ্লোবিনটা ভাঙবে। হিমোগ্লোবিন ভাঙলে আমরা কি পাবো? ওই আলটিমেটলি তোমার বিলিরুবিন বিলিভার্ডিন পাবো না? বিলিরুবিন যখন পাবো তখন আমরা কি বলবো? বিলিরুবিন পাইলে কি বলি বলো? কালার টালার বলা লাগবে না, কি বলি আমরা আসলে? বিলিরুবিন পাইলে কি বলি? জন্ডিস বলি না? এই জিনিসটা না পারলে চলবে? কতজনের জন্ডিস হয়? এই যশোরের মানুষ আসলে তো একটা বড় উপহার পায়, একটা চুল পড়ে যায় আর একটা জন্ডিস, এটা তো জানোই। তাহলে এই জিনিসটাই লেখা আছে, এখানে আসতে পারে গর্ভধারণজনিত জটিলতার মধ্যে কি আছে? তাহলে এখানে আছে তোমার, এটা মনে রাখবা, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে কি কি হচ্ছে? এরিথ্রোব্লাস্টটা বেশি তৈরি হচ্ছে, যার কারণে আলটিমেটলি আরবিসিটা তৈরি হইতে পারতেছে না, রক্তাল্পতা বলছি। আরেকটা কি? হিমোগ্লোবিন ভাঙতেছে বেশি বেশি, যার কারণে কি হচ্ছে? জন্ডিস দেখা যাচ্ছে, তাই তো? তাহলে এর প্রতিরোধ তো করা লাগবে, এটা তো সবার এমনি জানা লাগবে, তাই তো? সবারই একসময় বাচ্চা কাচ্চা হবে, তাহলে এটা প্রতিরোধ কিভাবে করব আমরা? প্রতিরোধের একটা উপায় আছে, অবশ্যই আগে বিয়ে করার আগে ব্লাড গ্রুপ আগে দেখে নিতে হবে, তাই তো? মোটামুটি জেনে নেওয়া লাগবে। যেমন বলছে এখানে আরএইচ নেগেটিভের সাথে যদি আরএইচ পজিটিভের বিয়ে হয়, তাই তো? এই পজিটিভ একটা প্রকট বৈশিষ্ট্য, এর প্রসেস আছে, আসলে বললে বলা যায়, দরকার নাই তোমার। প্রতিরোধের একটা উপায় তাইলে আমরা জেনে নিলাম। আরেকটা কি করতে পারি? প্রথম সন্তান গর্ভধারণের পরে আর যদি সন্তান না নেয়, সেক্ষেত্রে মনে করো এমনি আলটিমেটলি কয়েক বছর পরে অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যায়, সমস্যা হয় না। পরে যদি সন্তান নিতে যায়, সেক্ষেত্রে কি করা লাগবে? অ্যান্টিডি, এই যে অ্যান্টিডি ইনজেকশন দেওয়া লাগবে। কতক্ষণের মধ্যে? অবশ্যই 72 ঘন্টার মধ্যে, বুঝছো? প্রথম সন্তান গর্ভধারণের 72 ঘন্টার মধ্যেই আমরা অ্যান্টিডি ইনজেকশন দিয়ে দিব, যেটা ওই মাতার দিয়ে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল ওইটাকে ধ্বংস করে নেবে। কথা হলো তাহলে প্রথম সন্তানে করছে না আসতে পারে, প্রথম সন্তানে তো অসুবিধা হইল না, তাই না? কেন হইল না? কারণ ওইটা তৈরি হতে একটু টাইম লাগে, টাইম লাগে প্রথম কথা। আর অল্প পরিমাণ যেটা তৈরি হয় সেটা আসলে প্লাসেন্টা ক্রস করতে পারে না, কারণ ওখানে ছিল তোমার আইজিএম থাকে, বুঝছো? এই আইজিএম হলো তোমার প্লাসেন্টা ক্রস করতে পারবে না। প্লাসেন্টা ক্রস করে আলটিমেটলি কোন অ্যান্টিবডি? আইজিজি ক্রস করে। আইজিজি তো আর তৈরি হয়নি, বুঝছো? এই কারণে। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিস করি। এই টপিক পর্যন্ত ক্লিয়ার সবার? দেখা যায় বলছে কি অ্যান্টিজেন অনুপস্থিত কোন গ্রুপে? এ 20 কোথা থেকে আসলো ভাই? আমার তো আজকে হতাশ করে দিল এরা। 20-30 কোথা থেকে আসতেছে? কি বানাইতে দিলাম আর কি বানাইলো বুঝলাম না। আচ্ছা, বেশি ধরে নাও। এবার কি দেখছো কি করছে? আচ্ছা, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য দায়ী। কি বলছে? হিমোলাইটিক। এখানে কথাটা আসতেছে কি? হিমোলাইসিস আসতেছে না? তাহলে তুমি একটু ভেঙে নাও। লাইসিস মানে আমরা কি বলছি? ভাঙা, তাই তো? আর হিমো মানে কি? হিম। আর আলটিমেটলি কোথায় চলে যাবে? আরবিসিতে চলে যাবে, তাই তো? আচ্ছা, ডিজিজ অফ নিউবর্ন এর জন্য দায়ী কোনটি হবে তাইলে? দেখো এখানে আরএইচ ফ্যাক্টর না, আলাদা করে দিতে পারতো, একসাথে দিয়ে রাখছে, আমি নিজেই বুঝতে পারতেছি না। রিসার্চ না আরএইচ। আচ্ছা, ও গ্রুপের, ও রক্তের গ্রুপধারী ব্যক্তির রক্তের প্লাজমাতে কোন ধরনের অ্যান্টিবডি? অ্যান্টিবডি কোথায় থাকে? এটা একটা করছেন, প্লাজমাতে থাকে। তাহলে ও গ্রুপ যদি হয় তাহলে অ্যান্টিবডি কি থাকবে? অবশ্যই এওবি। আচ্ছা, কোন গ্রুপের রক্তে এওবি উভয় অ্যান্টিবডি থাকে? বাচ্চারাও পারবে এগুলো। ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী কি তাইলে? অবশ্যই অ্যান্টিবডি না? আচ্ছা ঠিক আছে, ওরা ঘুমায়নি, ভাবলাম ঘুমাই গেছে কিনা। আচ্ছা, কোন রক্ত গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি? আমার সংখ্যাই বেশি, বুঝছো? মাথায় রাখবা। আচ্ছা, সার্বজনীন রক্তদাতা, দেখছো সব জায়গায় আমার নাম।
আচ্ছা, এরপরে আমরা কি এখানে পড়ার কিছু নাই। এরপরে বিবর্তন একসাথে লিখছে, আগে আমরা কিছু জিনিস দেখে নেই। প্রথমে আসবে কি, তাহলে এরপরে বিবর্তনের জনকটাও আসতে পারে। বিবর্তনের জনক কিভাবে মনে রাখবা? এ বি দিয়ে মনে রাখবা। এমপেডোক্লিস বিবর্তন কি দিয়ে মনে রাখবা? এ বি, এমপেডোক্লিস বিবর্তনের জনক। এরপরে আমরা আসি বিবর্তনের ধাপগুলো, এখান থেকে কোশ্চেন আসছে কিন্তু কয়টা ধাপ পাই মোটামুটি আমরা? একটা হলো মাইক্রো, একটা হলো ম্যাক্রো, আর একটা মেগা। তিনটা বিবর্তন। মাইক্রো মানে কি একটা ক্ষুদ্র পরিসরে হইতে পারে, সংসারের দুইজনের মধ্যে হইতে পারে, তাই তো, বাচ্চা কাচ্চা এই ধরনের ছোট পরিসরে যে বিবর্তন, এর মধ্যে দুইটা কথা চলে আসবে। এটা তোমার ভার্সিটিতে আসা করছে, মিউটেশন আর ভ্যারিয়েশন। দুইটা জিনিস কি কি বললাম? মিউটেশন আর ভ্যারিয়েশনের জন্য দায়ী, তাহলে কোন ধরনের বিবর্তন এখানে যুক্ত? মাইক্রো বিবর্তন। মিউটেশন আর ভ্যারিয়েশন বোঝো কি আসলে? মিউটেশন মানে কি বলো তো তোমরা? হ্যাঁ সে তো বুঝলাম, কি বলে আসলে, কি হচ্ছে সেটা বোঝাও, বলো। কেউ পারবে না? মিউটেশন মানে কি? সে তো বুঝলাম, কি হচ্ছে ওখানে? তো বাংলা ইংলিশ করা লাগবে না, ট্রান্সলেটর তো আছে। তুমি বলো আসলে কি হচ্ছে এখানে? মিউটেশন কি বলছে? এটা আসলে হচ্ছে, আমরা কি জানি, এ এর সাথে টি লাগে না আমরা জানি, আর জি এর সাথে সি। কোনো কারণে তোমার যদি মনে করো এ এর সাথে সি লাগলো, এইটাকে আমরা বলছি বংশগতীয় বৈশিষ্ট্যের পরিবর্তন। এর কারণে কি হইতে পারে? ওই যে কারো মনে করো যে আঙ্গুল একটা বেশি থাকতে পারে, কারো মনে করো জন্মগত অবস্থায় সে মনে করো বাঁকা বা মস্তিষ্ক পরিণত হয়নি। আচ্ছা, এই টাইপের জিনিসগুলো হয়। আরেকটা ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন তো ভালো, যেমন মনে করো আমার পিতামাতা খাটো কিন্তু আমি লম্বা হলাম, আসলে না, আমার পিতামাতাও মোটামুটি লম্বা আছে। তো এই টাইপের জিনিসগুলো, বা তোমার পিতামাতা লম্বা তুমি খাটো হইলে, বুঝছো, এই টাইপের জিনিসগুলোকে কি বলে? ভ্যারিয়েশন। তারপরে মনে করো চুল কোঁকড়ানো থাকতে পারে তোমার মায়ের কিন্তু তোমার না, এই টাইপের জিনিসগুলো, বুঝছো, চোখ, এই টাইপের জিনিসকে ভ্যারিয়েশন। তার মানে ভ্যারিয়েশনটা খারাপ না, বুঝছো। আচ্ছা, বিবর্তন নিয়ে পড়াশোনা করলাম। আরেকটা বিবর্তন আছে, জাস্ট নামগুলো জেনে রাখো, অভিসারী, অপসারী আর সমান্তরাল বিবর্তন। আচ্ছা, অভিসারী বিবর্তনের মধ্যে দুইটা জিনিস আসবে, একটা দূর সম্পর্কিত জীবগোষ্ঠী আসবে, আর একটা হলো একই পরিবেশে বসবাস করে। আর অপসারীর মধ্যে নিকট সম্পর্কিত কিন্তু বাইরে বসবাস করে, অন্য জায়গায়। সমান্তরালটা জানা লাগবে না, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মতবাদগুলো কিভাবে মনে রাখা যায় আমরা দেখি, সহজে মনে রাখার কোনো ট্রিক্স আছে কিনা। আচ্ছা, এখানে আছে প্রথমে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। অনেকে মুখস্থ করে ফেলে, মুখস্থ করাই ভালো। যদি মুখস্থ না হয়, সহজ জিনিস, ল্যামার্কের মধ্যে মার্ক আছে না, এই মার্কটা তোমার কি করা লাগে মনে রাখবা। মার্কটা হলো অর্জন করতে হয় নিজে পড়াশোনা করে, বুঝছো। মার্কটা হলো অর্জন করতে হয় পড়াশোনা করে, এইটা দিয়ে মনে রাখতে পারো। এরপরে কিছু বলছো? আমারে বলুন। আচ্ছা, এরপরে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এই প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে করেন? ডারউইন। এটা উইন দিয়ে মনে রাখবা। কে সিলেক্টেড হবে? ন্যাচারাল সিলেকশন কথাটা বলছি, তাই তো। উইন মানে আমরা কি বুঝি? কে জয়লাভ করবে? যে সিলেক্টেড হবে ওই তো জয়লাভ করবে, তাই তো। আচ্ছা, এটা এটা দিয়ে মনে রাখতে পারো নব্য ডারউইন। নব্য মানে নতুন, এটা আধুনিক না। আধুনিক মানুষটা কি হবে? জ্ঞানী না অনেক, ওয়াইজ কথাটা আসবে এখানে। কি আসবে? ওয়াইজ কথাটা আসবে। তাহলে আধুনিক মতবাদ কে দিবে এখানে? অগাস্ট। এখানে ওয়াইজম্যান বা ভাইজম্যান, বুঝছো। এখানে আসলে দুই রকমই উচ্চারণ হয়, কোথায় আছে? আচ্ছা, এইটাই, এই যে ওয়াইজম্যান বা ভাইজম্যান, যে কোনো দিয়ে মনে রাখবা। আর একটা জার্ম প্লাজমের জ আছে, এই জ দিয়ে তো ভাইজম্যান মনে রাখতেই পারবা, তাই তো, বা ওয়াইজম্যান, এই জ জ দিয়ে মনে রাখবা। আর তুমি যদি আধুনিক বলে তাহলে ওয়াইজ দিয়ে মনে রাখতে পারো। সর্বশেষ ভ্রিসের পরিব্যক্তি, ভিভি দিয়ে মনে রাখবা। দা ভ্রিসের পরিব্যক্তি মতবাদ, এই মতবাদগুলো আছে। ল্যামার্ক, একটা সহজ জিনিস দেখো, ল্যামার্ক থেকে যদিও এইভাবে আসেনি কোশ্চেন, তারপরে আমরা একটু পড়াবো, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসছে যেগুলো ইম্পর্টেন্ট না। এই ল্যামার্ক দিয়ে আমরা আরও অনেক কিছু মনে রাখতে পারি। এখান থেকে আমরা কি কি জানি? ল দিয়ে, বায়োলজির ল আছে না, তাহলে বায়োলজি শব্দের প্রবর্তককে, বায়োলজি শব্দের প্রবর্তক। আর কি কি জানি আমরা?
আরেকটা জিনিস না জানলেই নয়, প্রথম কথা তো বললাম মার্ক কিভাবে সিলেক্ট করবে, তাই তো? তাহলে ন্যাচারাল সিলেকশন কে দিবে? আচ্ছা, ন্যাচারাল সিলেকশন ও ডারউইন দিবে। ও সরি সরি, এটা ভুল হচ্ছে। আচ্ছা, এটা আমরা কি বলছিলাম, ম দিয়ে মেরুদণ্ডী, কথাটা মনে রাখবা। তাহলে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী নামকরণ কে করবে? আর একটা জিনিস তোমার আছে এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ওটা জানারও দরকার নাই, দেখি জাস্ট একটু দেখে রাখো, পরে যদি আসে বলতে পারবে না যে হ্যাঁ পড়াইছিলাম। মানে এমন এমন মাঝে মাঝে কিছু কোশ্চেন আসতেছে, এর ল্যামার্কের সূত্র এগুলো আসেনি কখনো। বৃদ্ধি, পরিবেশের প্রভাব, ব্যবহার অপব্যবহার, জাস্ট হেডলাইনটা পড়বা। আর সর্বশেষ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, জাস্ট হেডলাইনটা পড়বা এখান থেকে। এরপরে আমরা আসি, দরকার নেই এর মধ্যে থেকে। ব্যবহার অপব্যবহার গুজব, কিন্তু পড়তে ভালো লাগতো এই টাইমে। আসলে কি বলতেছে যে তোমার গলা লম্বা হয়ে যাচ্ছে, ও খাইতে যাচ্ছে, আমি উপরে জিনিস ধরতে গেলে কি আমি আরও লম্বা হব? দরকার নাই, এমনি লম্বা আছে। এরপরে দেখো অরিজিন অফ এসএসসি, এইটা আসে বারবার, বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, সালটাও পড়বো, এটা 1859। এরপরে দেখো এই জিনিসটা লাগবে, এটাও হেডলাইন লাগবে। কি কি আছে ডারউইনের মতবাদের মধ্যে? একটা হলো বংশবৃদ্ধির উচ্চ হার, একটা আছে খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা। কি বুঝলে? যত বেশি বংশবৃদ্ধি হবে ওদের মধ্যে কন্টেস্টটা বাড়বে না, কন্টেস্ট যত বাড়বে তত কি সীমাবদ্ধতা, খাদ্য বাসস্থান কমে যাবে। এরপরে কি করবে? জীবন সংগ্রাম, যত বেশি এরা ফাইট করবে এক একজন কি নতুন নতুন স্কিল লাভ করবে না, তার মানে যারা টিকে থাকবে এরা কি হবে? পরিবৃত্তির অসীম ক্ষমতা লাভ করবে। আর সর্বশেষ কি আছে? সর্বশেষ কি, যে তাহলে আলটিমেটলি ভালোভাবে পড়াশোনা করলো সেই ভার্সিটিতে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। যোগ্যতমের উদ্বোধন, আর একটা কি আছে? প্রাকৃতিক নির্বাচন, তাই তো, ন্যাচারাল সিলেকশন, এই জিনিসগুলো। এরপরে সংগ্রামের মধ্যে আরও আছে, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো, অন্তঃপ্রজাতিক। একই প্রজাতির মধ্যে হইতে পারে, সেটা তোমার হইতে পারে আন্তঃপ্রজাতিক। আচ্ছা, অন্ত আর আন্তর মধ্যে পার্থক্য কি বলো তো? অন্ত মানে একই প্রজাতির মধ্যে, একই সংসারের মধ্যে হইতে পারে। আর আন্ত বলতে আমরা কি বোঝাই? দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে, তাই তো। বলছে ডাইনোসরটা কি পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়, তাই তো। আচ্ছা, আর সর্বশেষ পরিবেশগত, মানে পরিবেশের যারা আছে সবার মধ্যে যেটা। আচ্ছা, এগুলো জাস্ট আমরা দেখে রাখলাম। এরপরে কি আসতে পারে? এটা আমরা পড়ছি জার্ম প্লাজম, জ দিয়ে মনে রাখবো, তাই তো। কি আছে? ওয়াইজম্যান বা ভাইসম্যান পড়লাম। ল্যামার্ক আর ডারউইন তা ইম্পর্টেন্ট না। অঙ্গসংস্থানিক সম্পর্কিত, এর মধ্যে মেরুদণ্ডী প্রাণীর। আচ্ছা, প্রকোষ্ঠগুলো আমরা একটু পড়ি তো। প্রকোষ্ঠ কীভাবে ভাগ করছি দেখো। প্রথমে আমরা কি পাই বলো তো? কর্ডাটার মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? ভার্টিব্রাটার মধ্যে আমরা কি পাবো? অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। তার আগে কি আছে? আসল জিনিস কন্ট্রিক্সিসটা বাদ দিয়ে দিবা। আর একটা হলো সার্কোপ। এর আগে কি আছে? কন্ড্রিক্সিস। কেন বলছি বলো তো? কি হতাশ হয়ে যাবো তো? কন্ড্রিন কোথা থেকে আসছে? তরুণাস্থি না? এটা তো জানো সবাই। তাহলে এই একমাত্র মাছ যেটা হলো তরুণাস্থিময়, লিখে রাখো, এটা গতদিন কাজে দিবে, তরুণাস্থিময়। আর এরপরে বাকি যে দুইটা মাছ আছে এরা কি? এরা দুইজনই অস্থিময়। তাহলে একটু বলতে পারবা কোনটা তোমার রেফিন্ট মানে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ? কারা? অ্যাক্টিনোপ্টেরিজি। এরা কি রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। এটা কিন্তু সামনের দিনের পড়া, এখানে আজকে বলে দিলাম। আর একটা হলো সার্কোপ্টেরিজি, এটা কি লোভ ফিন্ড ফিশেস, তাই তো। আচ্ছা, আমরা মেন পড়ায় চলে আসি। কি বলছিলাম? তাহলে এরা সবাই মাছ না? না না, কি বললো? আচ্ছা ঠিক আছে, আমি একটু আবার কম শুনি, বুঝছো। তাহলে তিনটা মাছ, এদেরকে আমরা কি বলবো? এরা সবাই কি দুই প্রকোষ্ঠ, আমরা জানি দুই প্রকোষ্ঠ। দেখো কিভাবে প্রকোষ্ঠটা আমরা ভাগ করতেছি। এরপরে আমরা কি করব? অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। এরপরে আমাদের কি আসবে? আগেই রেপটিলিয়ায় চলে যাবে। অ্যামফিবিয়া কি দোষ করলো? ব্যাং দোষ করে ফেললো, অ্যামফিবিয়া। তারপরে আসবে কি? রেপটিলিয়া। সর্বশেষ দুইটা কি কি আসবে?
অ্যাভিস আর সর্বশেষ কি, সর্বশেষটাই মনে রাই, আমরা কিসের মধ্যে পড়ি? ও ডাবল এম হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দুই প্রকোষ্ঠে ভাগ করলাম। অ্যামফিবিয়া আমরা কি বলছি এদেরকে? উভচর বলছি না? অ্যামফিবিয়াকে কি বলছি? উভচর। এরা আরেকটু উন্নত বৈশিষ্ট্য, দুই জায়গায় চরে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আমরা কয় প্রকোষ্ঠ দিব? 3 প্রকোষ্ঠ দিব। আচ্ছা, এরপরে রেপটিলিয়া, এক্ষেত্রে আমরা কি বলবো? অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, এটা মাথায় রাখতে হবে। মানে একটা প্রকোষ্ঠ পুরোপুরিভাবে গঠিত হয়নি, তাই তো? তো এখানে অসম্পূর্ণ 4 দিয়ে আসার থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে হলো তোমার কুমিরের ক্ষেত্রে আসবে। কুমির কি বলবো? কুমিরকে কয় প্রকোষ্ঠ বলবো? কুমির হলো ব্যতিক্রম, কুমির 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটাই হলো ব্যতিক্রম। আচ্ছা, এরপর আছে অ্যাভিস, এরা তো পুরোপুরি কি, এরা সবাই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অ্যাভিস থেকে আরেকটা কোশ্চেন আসে, তাহলে প্রথম এন্ডোথার্মিক, প্রথম এন্ডোথার্মিক কারা? প্রথম এন্ডোথার্মিক কেন বলছি বলো তো? হ্যাঁ, দেহের তাপমাত্রা পরিবেশের সাথে পরিবর্তন করতে পারে না, তাই তো? এরাও তো আছে সেম, দ্বিতীয়। আচ্ছা, এখানের পড়াশোনা আমাদের শেষ। এরপরে আমরা পড়ব সমসমস্ত আর সমবৃত্তি, দুইটা অঙ্গর কথা বলা আছে, তাই তো? আমি কোনটা পড়াই? বৃত্তিটা পড়াই। বৃত্তি বলতে আমরা আসলে কি বোঝাই বলো তো? বৃত্তি মানে বোঝায় কাজ, তাই তো? জানো, কাজ বা পেশাকে আমরা বৃত্তি বলি, তা তুমি একটা মাথায় রাখবা। মানে কি, যাদের কাজ সব সেম তাদেরকে আমরা কি বলবো? সমবৃত্তি। এটাকে আমার মুখস্থ করা লাগবে। তুমি দেখো তো, পাখির ডানা আর প্রজাপতির ডানা, দুইটা কি দেখতে সেম? কখনোই না, কিন্তু এদের কাজ কিন্তু সেম। এদের গঠন যদি বলি, প্রজাপতির ডানায় কি কোনো অস্থি থাকবে? থাকবে না, কিন্তু আলটিমেটলি এদের কাজ দুইটাই উঠতে সহায়তা করবে। তাইলে এটা এক্ষেত্রে আমরা কি বলবো? এটাকে সমবৃত্তি বলবো। আচ্ছা, ঠিক সেমভাবে সমসমস্ত তাইলে কাদের বলবো? যারা কাজ সেম না কিন্তু গঠন সেম, তাই তো? কেমন হইতে পারে দেখো, পাখির ডানা, বাদুড়ের ডানা, তারপর তিম বা সিলেট ফ্লিপার, সবার গঠন কি সেম কিন্তু। আচ্ছা, ঘোড়া বা বিড়ালের অগ্রপদ, এই যে এদের যে পরিমাণ থাকে আমাদেরও সেম থাকে, বুঝছো? এই কারণে বলছে দেখতেও সেম এবং গঠনটাও সেম। এদেরকে আমরা কি বলবো? সমস্ত অর্গান বলবো, সমস্ত অঙ্গ। আচ্ছা, দুইটা জিনিস বুঝতে পারছো? কনফিউশন আছে কারো এই দুইটা নিয়ে? সমবৃত্তি মানে কি বললাম? কাজ সেম। আর সমস্ত মানে কি বললাম? গঠন সেম, তাই তো? কেমন হইতে পারে সমবৃত্তি অঙ্গ? যারা উঠতে সহায়তা করে মেনলি। আচ্ছা, এরপরে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলে একটা কথা আছে, ভুলভাল। এই যে কি লিখছে সব ভুলভাল। আগে দে নাকি লেস ছিল, এখন নাকি ব্যবহার করে না তাই লেস নাই। বুঝাই ভাই, আমিও বুঝি না এরা কি করছে। এখানে এই চ্যাপ্টারটা ভালো লাগে না একদমই। নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে দেখো, সুগঠিত আগে নাকি কার্যকর ছিল, এখন আর নাই। কি বলছে? কি কি আছে দেখো, এর মধ্যে আছে লোম আছে, উপপল্লব বা নিকটেটিং মেমব্রেন আছে, আক্কেল দাঁত, আক্কেল দাঁত নাকি নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, কানের পেশি আছে, পুচ্ছাস্থি বা কককিক্স, এই দেখো। স্তন্যপায়ী প্রাণীদের মাঝে কোনো লেজ নাই, তবে মেরুদণ্ডের শেষ প্রান্তে কককিক্স নামক লেজের অনুরূপ নাকি লুপ্তপ্রায় অঙ্গ নাকি। আচ্ছা, আর সর্বশেষ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সকে আমরা কি বলি? এটা হলো উপকারী অঙ্গ বলি। কেন বলি উপকারী, কেন বলছি? পরিপাকে সহায়তা করবে। এর কি কোনো কাজ আছে আলটিমেটলি? এ হলো তোমার মিথজীবী কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো উপকারী, তাই তো? উপকারী ব্যাকটেরিয়া থাকে, তবে অ্যাপেন্ডিক্স কেটে ফেললে কোনো অসুবিধা হয় না। তাহলে অ্যাপেন্ডিক্সকে আমরা যদি কেটে ফেলি তাকে কি বলবো? প্রদাহকে কি বলবো? আর কেটে ফেলাকে কি বলবো বলো? আমরা কি জানি? আইটিস মানে কি প্রদাহ না? তাহলে অ্যাপেন্ডিসাইটিস। আর যদি বলি কেটে ফেলা, একটমি মানে কেটে ফেলা, তাই তো? এই দুইটা জিনিস কিন্তু অন্য চ্যাপ্টারে আছে, এই কারণে পড়ালাম। এরপরে দেখি, সব লাগেই না, এটা নতুন বইয়ের ইনফরমেশন। ফসিল,
ফসিল টসিল দরকার নাই। হেকেলের মতবাদটা তোমার লাগবে, যে ব্যক্তিজনই জাতিজনীর পুনরাবৃত্তি করে, এই পুনরাবৃত্তি মতবাদ কে দেন? হেকেল। এই একটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস এই চ্যাপ্টার থেকে গোলানোর মতো আছে, একটা হেকেল আর একটা হলো কি হাক্সলে। এই দুইটা জিনিস, হেকেল কি করেন? পুনরাবৃত্তি। আর হাক্সলে কি করেন? বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস, পাখি হলো মহিমান্বিত সরীসৃপ। এই কথাটা কে বলেন? সরীসৃপ। পাখি হলো মহিমান্বিত সরীসৃপ। আচ্ছা, এইটুকুই লাগবে এখানে। ঘোড়ার বিবর্তন টাবর্তন তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমরা পড়বো হলো আধুনিক ঘোড়ার নামটা পড়বো, এই যে ইকুয়াস। আধুনিক ঘোড়া কাকে বলছি? ইকুয়াস। এইটাই জাস্ট পড়বো। এই সংযোগকারী সূত্র মানে কি বোঝায় বলো তো? কানেক্টিং লিঙ্ক মানে কি বোঝায়? একটা প্রাণীর মধ্যে মনে করো দুইটা বৈশিষ্ট্য তুমি পাবা, সংযোগকারী সূত্র। যেমন আমরা পাখির কথা বললাম, এটা কি আর্কিওপটেরিক্স, তাই তো? এর মধ্যে কি কি আছে আমরা একটু আগে পড়লাম। একটা সরীসৃপের বৈশিষ্ট্য আছে, পরবর্তীতে কিসের বৈশিষ্ট্য আছে? পাখির বৈশিষ্ট্য চলে আসে। একটা চিত্র দেখো কিভাবে যে বানাইছে আমি জানি না, এই যে আগে ছিল সরীসৃপ, পরে পাখি বানাই দিছে। তাহলে এই কারণে এটাকে আমরা কি বলছি? সংযোগকারী সূত্র, দুইটার মধ্যবর্তী বৈশিষ্ট্য আর্কিওপটেরিক্স। তাহলে এখানে কোশ্চেন আসবে কোনটা আগে আসছিল, এটা বলো। কোনটা আগে আসছিল, সরীসৃপের বৈশিষ্ট্য নাকি পাখির বৈশিষ্ট্য? অবশ্যই আগে আসছিল সরীসৃপের বৈশিষ্ট্য। এগুলো তোমার দরকার নাই, বুঝছো? লাগবে তোমার এই হাক্সলেটা লাগবে। হাক্সলে কি বলেন? বার্ডস আর গ্লোরিফাইড রেপটিলিস। আচ্ছা, এরপরে কিছু জীবন্ত জীবাশ্মর নাম তোমার লাগে, কি কি আছে? যেমন লিমুলাস আছে, কি কি আছে? আর প্লাটিপাস। আর কি আছে? এসফেনেটন আছে না? আচ্ছা, এই কয়েকটা জিনিস তোমার আছে, আর এক্সট্রা কিছু আছে? প্লাটিমাস, আচ্ছা প্লাটিপাস, লিমুলাস, আচ্ছা ল্যাটিমারিয়া আছে এক্সট্রা, আর এসফেনেটন। এইগুলো পড়লেই হচ্ছে, এই চারটা জিনিস। তাহলে কি বললাম? ল্যাটিমারিয়া, এই চারটা জিনিস পড়বা। এখান থেকে পড়াশোনা কম, এখানে সূত্র দিলাম না কারণ এই জিনিসগুলো ভুল হয়, বুঝছো? সূত্র দিলে আমি নিজেও একটা পরীক্ষায় ভুল করছিলাম এখানে, এরপর থেকে আমি ডিরেক্ট মুখস্থ করছিলাম, সূত্র দেওয়া অনেক খারাপ। এরপরে আসি এইগুলো, এরাগুলো মনে রাখতে হবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলি, এখান থেকে অনেক কোশ্চেন আসছে। প্রথমে যদি বলি তোমার কোনটা পাড়ায় লাগবে, তুমি যদি বলতে পারো ভাই অনেক কঠিন, কিছুই পারবো না, পাড়া লাগবে কোনটা? এইগুলো অন্তত পাড়া লাগবে। কোনটা স্তন্যপায়ের যুগ, কোনটা সরীসৃপের যুগ, উভচর, মাছ, সামুদ্রিক, অভয়ারণ্য, এই জিনিসগুলো পাড়ায় লাগবে। এর মধ্যে একটা জিনিস তুমি পারো, বারবার চলে আসে, কোনটা? সরীসৃপের যুগ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সরীসৃপের যুগই আসে। কোনটা? জুরাসিক, মানে মেনলি মেসোজোয়িকটাই আসে, তাই তো? মেনলি আসে কোনটা? মেসোজোয়িক যুগটা আসে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি প্যালিওজোয়িকের মধ্যে আমাদের কি আছে? একটা আছে তোমার উভচর। তুমি যদি একটু ভাগ করো, তুমি নিচে থেকে ভাগ করো, দেখো প্রথমে কি ছিল? আমরা সামুদ্রিক অমেরুদণ্ডী পড়ছি না? ভার্টিব্রাটার মধ্যে কি কি পড়ছিলাম? ভার্টিব্রাটার আগে কি কি পড়ছিলাম আমরা? প্রথমে পাইছিলাম সামুদ্রিক অমেরুদণ্ডী, ওই যে কডাটা, ইউরো কডাটা ছিল, সেফালো কডাটা, এগুলো অমেরুদণ্ডী ছিল। তারপরে আমরা কি পাইছিলাম? মাছ পাইছিলাম না তিনটা। তারপরে আমরা কি পাইছিলাম? উভচর। তাহলে প্রথম তিনটা কি প্যালিওর মধ্যে পড়বে। প্রথম তিনটা কি? প্রথম তিনটা প্যালিও। এরপরে আসে আমাদের মেসোজোয়িক। মেসর, এই স দিয়ে মনে রাখবা হলো কি? সরীসৃপ মনে রাখবা, স দিয়ে সরীসৃপ। সর্বশেষ সিনোজোয়িক। সিনোজোয়িকের মধ্যে তাহলে বাকিটা সিনোজোয়িক সস্তা, সিনোজোয়িক হলো সব থেকে সস্তা, মানুষের জীবনই সব থেকে সস্তা, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি জানবো? সিনোজোয়িকের মধ্যে এগুলো আসে না, কয়েকটা জিনিস তোমার জানতে হবে, এগুলো মনে রাখা সহজ এবং এগুলো পড়বা সবসময় নিচে থেকে। কিভাবে হয়েছে দেখো, এগুলো কিন্তু তোমার জন্য না, এটা বা প্রথমে আর কিও, এখানে এ বলে একটা কথা আছে না? আর কিওর মধ্যে এ আছে, মানে এখানে কোনো জীবাশ্ম নাই। এরপরে মনে রাখবা কিভাবে? প্রোটেরো, এখানে আমরা কি পাই? আদি আদি একটা ভাব পাই না? প্রোটেরো মানে আগের, প্রি, প্রো, এগুলো দিয়ে বুঝি আগের বৈশিষ্ট্য। তাহলে প্রোটেরো মানে আদ্য প্রাণী। এরপরে মনে রাখবা যে সামুদ্রিক অমেরুদণ্ডী, মেরুদণ্ডী বা অমেরুদণ্ডীরা সবাই কোথায় পড়ে? যাদের তোমার নাই, স্পাইন নাই, এরাই পড়ে কোথায়? ক্যামব্রিয়ানে পড়ে, মাথায় রাখবা। যাদের স্পাইন নাই এরাই যায় ক্যামব্রিয়ানে পড়তে। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো?
মাছের যুগ, এই যে উভচরের আবির্ভাব, এটা মনে রাখবা উভো ডেভো দিয়ে, উভো ডেভো। এগুলো যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না। সরীসৃপটা আমরা দেখব, সরীসৃপের মধ্যে মনে রাখার কিভাবে, সরীসৃপের মধ্যে মেসোর মধ্যে আমরা কি পাবো, দেখো মেসোর মধ্যে পাবো আমরা একটা পাবো মেসি, আর একটা পাবো হলো ক্রিশ্চিয়ানো, বুঝছো? সবাই খেলোয়াড়, আর সবাই কি হয়ে যায়, সিক হয়ে যায়, বুঝছো? মেসি, ক্রিশ্চিয়ানো আর সিক, বুঝছো? এই দিয়ে মনে রাখবো। এর মধ্যে উভচরের উদ্ভব হবে তাইলে আমাদের ট্রায়াসিক, তারপরে বিভিন্ন প্রজাতির জুরাসিক, বিলুপ্তি কি হবে, তুমি এত পরিমাণ ক্রিটিসিয়াস করবা, ক্রিটিসাইজ করবা ওরে, বুঝছো? মেসি আর এদের তো মানে মনে করে রাখেই না মানুষজন, নেইমারকে বেশি, যদি নেইমার নাই এর মধ্যে ও বেঁচে গেল, তাহলে ও আরো বেশি গালি খাইতো। তারপরেও আর কি আর করবো, যাই হোক। তাহলে বিলুপ্তিটা কিভাবে মনে রাখবা, কখন বিলুপ্ত হয়ে গেল, যত বেশি ক্রিটিসাইজ করছো তত বিলুপ্ত হয়ে গেল, তাই তো? এরপরে আরেকটা জিনিস মনে রাখবা, মানুষের উদ্ভব, এইখান থেকে লাগবে। মানুষের উদ্ভব হচ্ছে কখন, মানুষের উদ্ভব সবাইকে প্লেসড করে দিল, তাই তো? তাহলে প্লিওসিন। এরপরে মনে রাখবা সামাজিক জীবন, মানুষের সামাজিক জীবন শুরু হবে কোনটা, প্লিস্টোসিন। এই প্লাস্টার করা শুরু করবে, সামাজিক জীবন শুরু করবে ঘর বাড়ি প্লাস্টার করার মাধ্যমে, বুঝছো? আর আমরা যে সভ্য মানুষ, এটা কিসের মধ্যে, আমরা রিসেন্টের মধ্যে পড়ি না, আমরা তো কয়েকদিন আগেরই রিসেন্টের। তাহলে এই ছকটা আবার বলি, দেখো। আচ্ছা, এই ছকটা আবার বলি, দেখো কি কি বললাম প্রথমে, আর কিও, আ মানে আমরা না বললাম, তাই তো? এখানে কোনো জীবাশ্ম নাই। এরপর বললাম প্রো মানে আদি বললাম, আচ্ছা এটা পারবা। অমেরুদণ্ডীটা কোথায় পড়ে, ক্যামব্রিয়ানে পড়ে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি বলছিলাম, আচ্ছা তিনটা জিনিস, প্রথম তিনটা জিনিস কি কি পাবো, প্রথমে পাবো সামুদ্রিক অমেরুদণ্ডী, তারপরে ছিল মাছ ছিল, তারপর ছিল উভচর। এরা সবাই কোথায় ছিল, এরা ছিল প্যালিওজয়িক, তাই তো? পালিয়ে বেড়াতো এরা। তারপর মেসোজয়িক হলো সরীসৃপ, শশ আছে বলে দিলাম। এর মধ্যে কি কি পাবো, মেসি পাবো, ক্রিশ্চিয়ানো রোনালদো পাবো, আর দুইটা সিক পাবো, তাই তো? এর মধ্যে এত পরিমাণ তুমি এদেরকে অপমান করবা যে এরা ক্রিটিসাইজ করবা, এরা বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা হবে, তোমার এখানে মাথায় রাখতে হবে, তোমার ওই দিয়ে লাভ আছে। এরপরে সিনোজয়িক সর্বশেষ, সিনোজয়িকের মধ্যে মনে রাখা যায়, দেখো সব সিন আছে, ওগুলো দরকার নাই। মানুষের উদ্ভব হলো প্লিওসিন, তারপরে মানুষ সামাজিক জীবন শুরু করবে প্লাস্টার করার মাধ্যমে, প্লিস্টোসিন, আর সর্বশেষ সভ্য মানুষ রিসেন্টের মধ্যে পড়ে। এটাই মোটামুটি ছিল শেষ। এরপরে আমরা কিছু এমসিকিউ সলভ করবো। এই জিনিসটা যদি ভুল আছে, রাসেল ওয়ালেস আসলে ভাগ করে না, এই আসলে সমর্থন করে, বুঝছো? এটা অন্য বইতে যখন পড়বা এখানেই জেনে রাখো, যেহেতু এখানে এটা লেখা আছে। তারপর এটা পড়বা, রাসেল ওয়ালেস পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করে। এই 6টা অঞ্চল তোমার যদি শর্ট সিলেবাস না থাকতো, এই মুখস্থ করতে গিয়ে তোমার শেষ হয়ে যাইতো, বুঝছো? এই এতটা কঠিন বলা যায়। আমি যখন তোমার পরীক্ষা দেই, সেকেন্ড টাইম যখন পরীক্ষা দেই 22-23-এ, আমি পড়ে গেছি মোটামুটি। ওই শখের মধ্যে মনে করেছিল প্রথমে ছিল বিভিন্ন দেশের নাম, বুঝছো? প্রত্যেকটা, আচ্ছা দেশের নাম ছিল অনেকগুলো করে। এরপরে ছিল ওই দেশে কি কি প্রাণী পাওয়া যায়, মনে করো একটা একটা দেশের নামই শুনিনি কখনো, 15-20টা করে প্রাণী, ভালো প্রত্যেকটা আছে। তাহলে 6টায় ভাগ করো, সব নতুন নতুন প্রাণী, বুঝছো? আর্মিডিলো আছে, তারপরে তোমার লায়ার বার্ড, হামিং বার্ড, এই বিভিন্ন ধরনের গুই সাপটাপ এক্সট্রা অনেক কিছুই ছিল, সব পড়ে গেছি তাও মোটামুটি, যে যাতে পারি। দিছে কি দিছে তোমার আলিম স্যারের ইংলিশ ভার্সনের বই থেকে, ইংলিশ ভার্সন, বুঝছো? এই হলো অবস্থা, সব পড়ে গিয়ে দেখি এই অবস্থা, পারিনি। আচ্ছা যাই হোক, আমরা এবার সলভে আসি। দেখো এখানে কি কি বলছে, দেখো পড়তে পারছো নাকি আরো বড় করব? ওকে, পাখির ডানা, তিমির ফ্লিপার, বিড়ালের অগ্রপদ, কিসের মধ্যে দিব আমরা, বৃত্তি নাকি সমস্ত? সংস্থার মধ্যে দিব। আচ্ছা, সামুদ্রিক অমেরুদণ্ডী, আমরা কি বলছিলাম, সামুদ্রিক অমেরুদণ্ডী, প্রথমে আমরা কি বলছিলাম, অমেরুদণ্ডীরা কোথায় থাকবে, ক্যামব্রিজে পড়বে। আধুনিক মানুষ আর সভ্যতার উদ্ভব, আমরা এটা কিসের মধ্যে দিয়েছিলাম, আধুনিক মানুষ ছিল। আচ্ছা, এই জিনিসটা একটু দেখানো হয়নি, দেখাই দেয়। আধুনিক মানুষ আমরা শুধু ইটা দেখাইছিলাম, আসল জিনিস কিভাবে, হ্যাঁ এর মধ্যে দেখো এখানে একটু দেখানো হয়নি। আধুনিক মানুষটা আমরা দেখছি, এটা যে সিনোজয়িকের মধ্যে মোটামুটি দেখছিলাম, রিসেন্টের মধ্যে, তাই তো? এর মধ্যে আবার ভাগ আছে, এই সিনোজয়িকের দুইটা ভাগ আছে, একটা হলো নারী, একটা হলো নারী আর একটা আরি, এই দুইটা দিয়ে মনে রাখবা।
দেখো কোয়াটারনারি আর একটা হলো টার্সিয়ারি, বুঝছো? নারী আরি দিয়ে মনে রাখবা। তো এই কোয়াটারনারির মধ্যে পড়ে এটা, বুঝছো? আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এটা পড়লাম আমরা, প্রজাতির উৎপত্তি ও বিবর্তনের প্রকৃতি ভূমিকায়, এক্ষেত্রে ভূমিকা ব্যাখ্যা করেন কে? কার নাম বলবো? প্রজাতি বিবর্তন, বলো ছেলেরা বলো, পারবা না? বিবর্তনের কথা কে বলেন? রাসেল ওয়ালেস? কখনোই না। কুভিয়ে নেই তো, পড়িনি আমরা। মেন্ডেল কি করবে? তাহলে কে করবে? এগুলো কিন্তু না পড়লেও বলা যায় অন্তত অপশানগুলো দেখে। সরীসৃপের যুগ, এটা তো পারবা, কাকে বলবো? সরীসৃপ, মেসোজোইক, বারবার আমরা পড়ছি। জীবন্ত জীবাশ্ম কোনটা? আমরা কি কি পড়লাম? প্লাটিপাস, লিমুলাস, আর কি কি ছিল? ল্যাটিমারিয়া আর স্পেনেডন ছিল। আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে? প্রাকৃতিক, আচ্ছা কে করেন? ন্যাচারাল সিলেকশন, তাই তো? আচ্ছা, এরপরে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, আমরা অর্জিত বলছি, অর্জিত অর্জন করব কি? মার্ক অর্জন করব, তাই তো? আচ্ছা, এখানে কি বলছে? সমবৃত্তি অঙ্গ কোনগুলো? দেখো সমবৃত্তি অঙ্গ, সমবৃত্তি অঙ্গ মানে কি? কাজ সেম, তাই তো? কি কি আছে? মানুষের হাত, পাখির ডানা, কাজ সেম। মানুষ কি ওড়ে? ওড়ে না কিন্তু। মানুষের হাত, বাদুড়ের ডানা, দরকারই নাই। পাখির ডানা, প্রজাপতির ডানা। আচ্ছা ঠিক আছে, এরপরে কি আছে দেখো, পড়ো। আমরা পড়ছি কিন্তু এটা আগেই। মিউটেশন ভ্যারিয়েশন কার মধ্যে পড়বে? সব মাইক্রোর মধ্যে পড়বে। আর্কিওপ্টেরিক্সকে কোন শ্রেণীর যোগসূত্র বলবো আমরা? কি কি পাইছিলাম আর্কিওপ্টেরিক্সের মধ্যে? কি কি পাইছিলাম? একটা ছিল আমাদের সরীসৃপ, পাখি ছিল। ন্যাচারাল সিলেকশন, এটা আমরা কি বলছিলাম? সিলেক্ট করবে কাকে? যে উইন হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর আলাদা করছেন। আচ্ছা কোন পুস্তকে? ওই সেম জিনিসই তো, অরিজিন অফ স্পিসিস। মেন বইটার নাম কি ছিল? অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, সরীসৃপের যুগ বলবো কোন মহাকালকে? সরীসৃপ মানে আবারও সেম জিনিস আসছে, কি বলবো? মেসোজোইক। আর যদি বিলুপ্তির কথা যদি বলি, ডাইনোসরের বিলুপ্তি কি করবে? ক্রিটিসাইজ করবে, ক্রিটেসিয়াসের মধ্যে। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম কোনটা? আবার সেম জিনিস আসছে। জীবন্ত জীবাশ্ম কাকে বলবো? এর মধ্যে আর্কিওপ্টেরিক্সকে বলতে পারি? কোনোটাই না হবে এখানে। আচ্ছা, পুনরাবৃত্তি মতবাদ, এটা আমরা পড়ছি, কি দিয়ে পড়ছিলাম কি দিয়ে? পুনরাবৃত্তি, হেকেল দিয়ে পড়ছিলাম। আচ্ছা, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কত সালে? এটা 59 সালে আমরা দেখছি। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে কি? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট মানে আলটিমেটলি, দেখো ওটা ইংরেজিতে দেওয়া আছে, মনে হয় বুঝতে পারছো না। কে জিতে যাবে? হ্যাঁ, তাহলে কার মতবাদ? ডারউইনের বলবো নাকি ল্যামার্কের বলবো? এই যে দেখো, ডারউইনের মতবাদ, বুঝছো? তাহলে এই সর্বশেষ, এখানে আর কিছু নাই মেবি। আচ্ছা, এখানে আর কিছু নাই, তাইলে আমরা এর মাধ্যমে ক্লাস শেষ করবো এখানে। তোমরা পরীক্ষা দিছো না? পরীক্ষা দিছো, 3 চ্যাপ্টার পড়া ধরবো আমি এখন। প্র্যাকটিস শিট এখনো দেয়নি? করছেন তো, পাঠাই দিলাম। দিল না কেন বুঝলাম না। আচ্ছা আমি বলে দিচ্ছি, দাও, বই দাও দেখি। বৃহস্পতিবার? এটা তো আমারও জানায়নি, বলতে পারতেছি না শিওর। মঙ্গলবারে কি ছুটি আছে? তাহলে তো বৃহস্পতিবারে মনে হয় না ছুটি থাকবে। হ্যাঁ অবশ্যই এটা থাকবে। দাও দেখি, বই দাও, করছেন ধরে। বাসায় তো যাওয়া লাগবে, 12টা বাজে মাত্র। করছেন ধরবো 10টা মিনিট। বই দাও, বই দাও, আমার বই দাও, করছেন ধরে কিছুটা, ডিভিশন হয়ে যাক তোমাদের। তোমরা তাই যা লিখতেছো আমারে তো হতাশ করে দিচ্ছ। সহজ জিনিসই ধরবো। তাহলে প্রথমে ধরবো, বলো ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? ইউ আকৃতির কি কি আছে বলো এই চ্যাপ্টারের মধ্যে?
ইউ আকৃতির, ডিউডেনাম ছিল আর কোলন ছিল। আচ্ছা, এরপরে বলো তাইলে অ্যাপেন্ডিক্স কার সাথে যুক্ত থাকবে? আচ্ছা, বৃহদন্ত্রের বলো তো কোন কোন ভিটামিন শোষণ করে? কে আর বি, বি কে। আচ্ছা, এরপরে বলো শর্করার তাইলে উৎপন্ন দ্রব্য কি হবে? সরল উপাদানটা কি শর্করার? গ্লুকোজ তৈরি হবে। আর প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। ট্রিপসিন কোথায় থাকে বলো তো? অগ্ন্যাশয়ে থাকে। আর পেপসিন পাকস্থলীতে। লালার পিএইচ কত? 6.2 থেকে 7.4। গ্যাস্ট্রিনটা কোন কোষ থেকে আসে জানো? এই সেলটা কোন কোষ থেকে আসে? প্যারাইটাল কোষ থেকে আসে। আচ্ছা, পাকস্থলী কেন পরিপাক হয় না? আচ্ছা, দুইটা কথা মাস্ট বলা লাগবে। একটা কি বাইকার্বনেট, যেটা বাফার হিসেবে কাজ করে, আর একটা কি মিউকাসটা একটু পুরু থাকে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের আলসার হবে কখন? আচ্ছা, অনিয়ম করে যদি খাই। মেন কারণ কি? ওখানে কাজ করবে হেলিকপ্টার কাজ করবে, তাই তো? আর কে কাজ করবে? আর আচ্ছা, এনএসএআইডি। আচ্ছা আচ্ছা, তাইলে বলো রুগী কোথায় থাকবে? তোমরাই বলো, ছেলেরা বলো তো। হসপিটালে না? হসপিটালে দেওনি সেদিন? রুগী তো হসপিটালে থাকবে। প্যারাটিড গ্রন্থি কোথায় থাকে বলো তো? কোথায় থাকে জানো না? কানের নিচে থাকে। লালার বাফার কি কি আছে? মিউসিন একটা বাফার, আর বাইকার্বনেট দুইটা বাফার। পিত্তরস তৈরি করে কে আর সঞ্চয় করে কে? যকৃৎ তৈরি করে আর সঞ্চয় করে পিত্তথলি। ইউরিয়া তৈরি হয় কোথায়? কোন চক্রের মাধ্যমে? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেলাইসিস এগুলো জানতে হবে তো, তাই তো? অতিরিক্ত শর্করা খাইলে কোনটা বাড়ে? ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়ে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন প্লাজমা প্রোটিন তৈরি করতে পারে না? কোনটা পারে না? গামাগ্লোবিন। তাহলে এটা কে তৈরি করে? এটা কে তৈরি করবে? এ তো তৈরি করতে পারতেছে না যকৃৎ। গামাগ্লোবিনের নাম কি বলো তো? নাম কি? গামাগ্লোবিলিনের আরো অনেক নাম আছে, যেমন কি অ্যান্টিবডি বলি আমরা, ইমিউনোগ্লোবিউলিন, আইজি বলি। কে তৈরি করে এটা? অ্যান্টিবডি তৈরি করে কে? ব্লাড চ্যাপ্টারে পড়াইছিলাম না? প্লাজমা কোষ করে। আরেকটা কে করে? প্লাজমা কোষ তো মেন না, বি লিম্ফোসাইট, তাই তো? বি লিম্ফোসাইট থেকে আসে। এই জিনিসগুলো জানতে হবে। পিত্তরসের কাজ যদি একটাই বলি, কোনটা বলবা? অ্যাডেকশন, তাই তো? আরেকটা কাজ যদি বলি ইমালসিফিকেশন। পিত্ত লবণ থাকে এখানে, এই কারণে। এই জিনিসগুলো জানতে হবে। কোন কোন হরমোন দ্রুত ভাঙে যকৃৎ? অ্যালডোস্টেরন আর টেস্টোস্টেরন, তাই তো? মিশ্র গ্রন্থি কি আছে? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের পিপি কোষ থেকে কি আসে বলো তো? কি কাজ করবে? না না, এটার কাজ তো এখানে ভালো করে দেয়া নাই, আমি বলে দিছিলাম। ক্ষুধা হ্রাস করা। তাহলে ক্ষুধা হ্রাস যখন বলবো আরো দুইটা কথা আসবে। একটা হলো ক্ষুধার উদ্রেক করা, আর একটা হলো কি? ওটা কি করবে? তৃপ্তি আনবে, তাই তো? আচ্ছা, প্রথম তাহলে হরমোন কোনটা? প্রথম আবিষ্কৃত হরমোন। আচ্ছা, গ্লুকোজ কোন উপায়ে শোষিত হয় বলো তো? গ্লুকোজ আমরা কি বলছিলাম? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে ছিল, তাই তো? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, এটা হলো বাইরের ইনফরমেশন। আর ছিল তোমার ভিলায়ের আয়তনটা কি কত? সরি, ভিলায়ের ক্ষেত্রফল কত? 10। কাজটা কি এটা? মাইক্রোভিলাই তৈরি করবে আঙ্গুলের মতো। এটা কি করবে? শোষণতলের আয়তন। আচ্ছা, গবলেট কোষ কোথায় থাকে? মিউকাসে থাকে। এটা কিন্তু দুই জায়গায় থাকে, বৃহদন্ত্রেও থাকে, ক্ষুদ্রান্তেও থাকে, বুঝছো? আচ্ছা, তাহলে বলো ক্ষরণ আর শোষণ কারা করবে? ক্ষুদ্রান্তের মধ্যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ক্ষরণ শোষণ কারা করবে?
শুধুমাত্র ক্ষরণের কাজ কার? ডিউটেনাম। আর শোষণ দুইটাই করবে, এর মধ্যে মেনলি কে করবে? জেজুনাম। তো এইগুলোই। আর চর্বি শোষণের ক্ষেত্রে মধ্যবর্তী কি তৈরি হবে? আগে কাইলোমাইক্রন তৈরি হবে, এই জিনিসটা জানতে হবে, বুঝছো? আচ্ছা, এর মধ্যে আর কিছু নাই। সবাই স্থূলতাও ভুল করছে অনেকে দেখলাম। দেহের ওজনের 20%, আমার ওজনের আরও 20% হওয়া লাগবে, তাহলে যে মোটা সে কী করবে? তার ওজনের আরও 20% হওয়া লাগবে। কি লিখবো তাইলে আমরা? স্বাভাবিক ওজনের 20%, আমাদের যে রেঞ্জটা আছে 18.5 থেকে 24.99, তাই তো? তাহলে যদি স্থূলতা, আচ্ছা কোন ধরনের ডায়াবেটিস হয় স্থূলতার কারণে? আর টাইপ 1 কোথায় পাবো আমরা? টাইপ 1 ডায়াবেটিস কোথায় পাবো? তো ঘুমাই গেছে বাসায় ঘুমাই। তাইলে কামব্যাক দিবা উঠেই, যে উঠেই লাস্ট করছেন বলে চলে যাব। ঠিক আছে, লাস্টটা সহজ করছেন ধরবো, এটাই তোমার কামব্যাক। আজকাল ধরবো না। আচ্ছা একটু ওয়েট, হয়ে গেছে, শেষ। টাইপ 1টা হয় মাইটোকন্ড্রিয়াল, আমরা প্রথম চ্যাপ্টার যখন পড়বো মাইটোকন্ড্রিয়াল ডিজঅর্ডারের মধ্যে আছে। আচ্ছা তাহলে ছেলেদের কাছেই ধরবো এই কোশ্চেনটা। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে কাদের হবে বলো তো স্থূলতা? হ্যাঁ কি সেদিন কি ছিলা তোমরা? তাহলে বলো, পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে কাদের হবে স্থূলতা? এটা ছেলেদের নাকি মেয়েদের? ছেলেদের না? না না ছেলেদের না। কি পলি? পলি মানে অনেক না, ছেলেদের অনেক থাকে। বলো কিছুটা, বলবা না? ঠিক আছে, ওভারে কি ছেলেদের থাকে? থাকে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম শুধুমাত্র নারীদের স্থূলতা, আর বাকি দুইটা আছে কি? কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এগুলো সবার হইতে পারে। আচ্ছা সর্বশেষ করছেন কি ধরবো? সর্বশেষ করছেন সহজ জিনিস। সক্রিয় কারক একটাই ধরবো, জাস্ট সব থেকে সহজটা ধরবো। কোনো অপমান না আছে, এটা পারবাই শিওর। আচ্ছা ওরে তোলো, সর্বশেষ করছেন তোমার জন্য। তুমি বলে দাও তো কোন টপিক থেকে ধরবো, যে আমি পারবো ভাই এই টপিক থেকে, আমি ওইটাই ধরবো। না 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 ধরা নাই, একটা করছেন ধরি, সহজ করছেনই ধরি তাইলে। সব থেকে সহজ করছেন। না না সব থেকে সহজটাই ধরবো। বাচ্চাদের কোন দাঁত থাকে না? 2 থেকে 6 বছরের বাচ্চাদের, বাচ্চাদের কোন দাঁত থাকে না? আক্কেল দাঁত, থার্ড মোলার টিথ, ওটা থাকবে না। আর কোনটা থাকবে না? আসল জিনিস বলো। বাচ্চাদের ক্ষেত্রে দুধ দাঁতের সংকেত কি বলছিলাম বলো তো? পড়ুনি তোমরা তো, আসুনি মনে হয়। 2102 বলছিলাম, মানে কি 2 on 02, 0 মানে কি? কোনটা থাকবে না? ICPM, বুঝছো? প্রিমোলার, প্রিমোলার টিথটা থাকবে না। পারলে না, তাহলে কামব্যাক এবছর আর হলো না, পরের বার দেখা যাবে। ঠিক আছে, এ পর্যন্ত। পরীক্ষা 10টায় হওয়ার কথা না? এখন শুরু করছে, 9:30টায় হবে তাইলে হয়তো। এটা তো এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বুধবারে না হলে বৃহস্পতিবারে হবে মেবি। যাই হোক, রেজাল্ট দিবে তোমাদের? ও আচ্ছা, তাইলে তো ওই দিন তো ক্লাস নেওয়া সম্ভব না। কিসের রেজাল্ট? প্র্যাকটিস শিট তো পাঠাই দিয়েছিলাম। হ্যাঁ বলো।